ওকে, চলো এবার শুরু করি। শুনতে পাচ্ছ সবাই? সবাই শুনতে পাচ্ছ? পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। সো আমরা আগের দিন কি পড়েছিলাম? পাইথন ডিকশনারি পড়েছিলাম। হ্যাঁ স্যার। ওকে, সো আজকে আমরা পাইথন ডিকশনারি পরে আমাদের আরেকটা যেটা স্ট্রাকচার বাকি আছে সেটা হচ্ছে পাইথন সেট। ওকে, সো আমরা পাইথন সেটের কনসেপ্টে আমরা আসবো। তার আগে একটু, কারণ ওই ডিকশনারি লিস্ট টাপল এগুলো আমরা পড়েছি, একই রকম টাইপের জিনিস আমরা পড়ছি। সো আমরা হয়তো একটু বোরও হয়ে গেছি একই রকম টাইপের জিনিস পড়তে পড়তে। তো আমরা প্রথমে পাইথন সেট না পড়ে আমরা ফার্স্ট যে কনসেপ্টটা একটা ছোট্ট কনসেপ্ট দেখে নেব, তারপরে আমরা পাইথন সেটের কনসেপ্টে আমরা আসবো। ওকে, চলো। তো পাইথন সেটটা আমরা প্রথমে ডিসকাস করছি না, পাইথন সেটটা আমরা পরে আসছি। তার আগে একটা বেসিক কনসেপ্ট আমরা দেখে নিই, তারপরে পাইথন সেটে আমরা আসবো। যে কনসেপ্টটা আমরা আসবো সেটা হচ্ছে টাইপ কনভার্সন। ওকে, যদিও আমরা টাইপ কনভার্সন আমরা কিছুটা হলেও অ্যাপ্লাই করে কাজ করেছি, আমরা লিস্ট বা টাপেল আমরা পড়েছি, তাই না? আমরা তো টাইপ কনভার্সন করে তারপর তো আমরা অ্যাডিশন ডিলিশন করেছি। কার ক্ষেত্রে করেছিলাম সেটা? কার ক্ষেত্রে দেখিয়েছিলাম? যে একটা টাইপকে কনভার্ট করে তারপরে আমরা ইনসারশন করেছি, ডিলিশন করেছি, কিন্তু সেটার সেই কনসেপ্টের উপরে আমরা কোনো ইনসারশন বা মানে ডিলিশন করতে পারি না ডিরেক্ট। টাপেলের উপরে করা হয়েছিল। হুম, টাপেলটাকে আমরা লিস্টে কনভার্ট করেছিলাম, তাই তো? দিয়ে আমরা করেছিলাম। হ্যাঁ স্যার। ওকে, সো আমরা আজকে পড়বো টাইপ কনভার্সন। ফার্স্ট পড়বো টাইপ কনভার্সন, মানে পাইথন আমরা টাইপ কনভার্সন কিভাবে করতে পারি। তো সেই কনসেপ্টটা ফার্স্ট আমরা দেখবো, আর টাইপ কনভার্সনটা আমাদের কেন কেন কাজে লাগে, কেন প্রয়োজন হয় টাইপ কনভার্সনের, তো সেটাকে দেখে তারপরে আমরা পাইথনের সেটে আসবো। ওকে, তো সেট নিয়ে আমরা অত ডিটেলসে আমরা যাবো না, যদি সেটটা আমাদের ডিরেক্টলি সিলেবাসেও নেই। তো পাইথনের সেটটা আমরা জাস্ট ব্রিফলি ডিসকাস করবো, দেন তারপরে আবার নেক্সট কনসেপ্টে আসবো, কিছু প্রোগ্রাম দেখবো আজকে আমরা। ওকে, চল। তো টাইপ কনভার্সন পাইথনে, যে আমরা কোন একটা কমপ্লিট যদি অপারেশনস করতে চাই বা কোন একটা সার্টেন অপারেশনস যদি আমাকে পারফর্ম করতে হয়, তখন তার জন্য আমার ডিফারেন্ট টাইপের ডেটার প্রয়োজন পড়ে। ধরে নাও আমি যদি এরকম কোন একটা অপারেশন পারফর্ম করতে চাই পাইথনে, ধরে নাও হয়তো টুটা হচ্ছে আমার স্ট্রিং, তার সাথে যদি আমি 4 কে যদি ধরে নাও হয়তো আমরা অ্যাডিশন করতে চাই, তাহলে আমার একটা অপারেন্ট হচ্ছে এখানে ইন্টিজার, আর একটা অপারেন্ট হচ্ছে আমার এখানে স্ট্রিং। ওকে, তাহলে সেই কাজটা কিন্তু করতে আমরা পাইথনে করতে আমরা পারি না, কারণ আমরা হয়তো ভাবছি যে 2 এর সাথে আমি 4-এর যোগ করব, বা ধরে নাও হয়তো আমি একটা স্ট্রিং আছে আমার, স্ট্রিংটা ধরে নাও হয়তো 20, আর একটা স্ট্রিং আছে ধরে নাও স্ট্রিংটা হয়তো আমার 40। তো এই দুটো স্ট্রিং এর মধ্যে যদি আমরা অ্যাডিশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে যেটা রিটার্ন করবে আউটপুটে সেটা হচ্ছে 2040। এটা কিন্তু আমাদের একটা কনক্যাটিনেশন করে আমাকে রিটার্ন করবে, সেটা আমরা আগে দেখে এসেছি। সো কিছু সিচুয়েশন আছে যেখানে আমাদের টাইপ কনভার্সনটা কিন্তু খুবই দরকার। যে আমি ইউজারের কাছ থেকে যখন কোনো ইনপুট নিই আমরা পাইথনে, তখন সেই ইনপুটটা কিন্তু আমরা পাই অ্যাজ আ ফর্ম অফ স্ট্রিং। তাহলে সেই স্ট্রিং এর উপরে আমরা কিন্তু কোনো অপারেশনস করতে পারি না সেরকম ভাবে। আমি হয়তো কিবোর্ড থেকে দুটো ভ্যালুকে ইনপুট নিলাম, একটা ভ্যালু হয়তো 5, একটা ভ্যালু ধরুন 6। আমি হয়তো ইনপুট ফাংশনস দিয়ে সেটাকে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি। তাহলে এখন যদি আমি স্ট্রিং এ কনভার্ট না করি, আমরা যদি এই স্ট্রিংটাকে যদি আমরা ইন্টে কনভার্ট না করি, তাহলে কিন্তু আমি 5+6 করে কিন্তু কোনোদিনই আমাকে 11 দেখাবে না, আমাকে 5+6 করে কিন্তু আমাকে দেখাবে 5, 6 আউটপুটে আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের কনভার্সনটা বা টাইপ কনভার্সনটা করবার প্রয়োজন পড়ছে। ওকে, সো তার জন্য আমরা টাইপ কনভার্সন কনসেপ্টে আমরা পড়ছি, আজকে টপিকের মধ্যে টাইপ কনভার্সনটা আমরা পড়ছি। আর টাইপ কনভার্সনের জন্য ধরে নেওয়া যাক আমি একটা এক্সাম্পল যদি আমরা দেখি যে কেন টাইপ কনভার্সনটা আমার কাজে লাগে। ধরুন আমি 2 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করতে চাইছি, তো আমি ফার্স্টে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম এক্স। এক্স ডিক্লেয়ার করার পর আমি ইনপুট ফাংশনের থ্রু দিয়ে আমি ইউজারকে বলছি যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। আমি এন্টার দ্য ফার্স্ট নাম্বার করে ইউজারকে একটা নাম্বার আমি চাইছি। ওকে, এন্টার দ্য ফার্স্ট নাম্বার। সো তার এগেইনস্টে আমাকে ইউজার ফার্স্ট নাম্বারটাকে এন্টার করবে। এন্টার করার পর তাকে আমি এক্স এর মধ্যে স্টোর করেছি। আমি ধরুন হয়তো ওয়াই ইজ ইকুয়াল টু আমি আরেকটা ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে, সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ইনপুট এন্টার সেকেন্ড নাম্বার। ওকে, এন্টার সেকেন্ড নাম্বার।
আমাকে ইউজার আর একটা সেকেন্ড নাম্বার ইনপুট দিচ্ছে, দেন আমি হয়তো এবার তোমার ডিসপ্লে করছি প্রিন্ট এক্স প্লাস ওয়াই। তাহলে এই ইনপুট ফাংশনের থ্রু দিয়ে যখন কিছু ইনপুট নেওয়া হয়, তখন কিন্তু ইনপুট ফাংশন কিন্তু আমার ইনপুটটা ইউজারের কাছ থেকে সে কিন্তু দেয় অ্যাজ এ ফর্ম অফ স্ট্রিং। সেই স্ট্রিংটাই কিন্তু আমার এখানে স্টোর হয়েছে এক্স এর মধ্যে। তুমি হয়তো 5 দিয়েছো এখানে ইনপুট, তোমার কিন্তু 5টা এক্স এর মধ্যে স্টোর হয়েছে, অ্যাজ আ স্ট্রিং স্টোর হয়েছে। তুমি ধরো 6 ইনপুট দিয়েছো তোমার সেকেন্ড ইনপুটটা দেওয়ার সময়, এন্টার সেকেন্ড নাম্বার দেওয়ার সময়, তখন সেই 6টা কিন্তু তোমার কিন্তু স্টোর হয়েছে অ্যাজ আ স্ট্রিং ওয়াই এর মধ্যে। এখন যদি তুমি ডিসপ্লে করো প্রিন্ট এক্স প্লাস ওয়াই, তোমার কিন্তু আউটপুটে তোমাকে কিন্তু শো করবে 5 6 তোমাকে শো করবে। তাহলে আমাকে এক্ষেত্রে আমাকে এই 5 আর 6টাকে স্ট্রিং এ ইনপুট নেওয়ার পর তাকে আমাকে ইন্টে কনভার্ট করার প্রয়োজন আছে। তো তার জন্য আমরা এই ফাংশনসটাকে আমরা কিভাবে মডিফাই করে লিখি, না এই ইনপুট ফাংশনসটার জাস্ট আগে আমি তখন এইভাবে লিখবো এক্স ইজ ইকুয়াল টু, আমি তাকে যে ইনপুটটা আমার ইউজারের কাছ থেকে আমরা নিচ্ছি তাকে আমরা ফার্স্টে ইন্টে কনভার্ট করে নিচ্ছি। আমি তখন কি লিখি ইন্ট অফ, দেন লিখছি ইনপুট এন্টার দ্য ফার্স্ট নাম্বার। তাহলে এখন ইনপুট ফাংশন ফার্স্ট নাম্বারটাকে ইনপুট নিল, ইনপুট নেওয়ার পর সেই ফার্স্ট নাম্বারটা স্ট্রিং এ আছে, সেই স্ট্রিংটাকে তোমার কনভার্ট করলো ইন্টে, ইন্টে কনভার্ট করার পর তাকে স্টোর করলো এক্স এর মধ্যে। তাহলে এখন যদি তুমি 5 ইনপুট দাও, সেই 5টা কিন্তু তোমার ইনপুট ফাংশন অ্যাজ আ স্ট্রিং তোমার কাছ থেকে নিয়েছে। আর এই ইন্ট যে টাইপ কনভার্সন করলাম আমরা ইন্ট অফ ইনপুট এন্টার দ্য ফার্স্ট নাম্বার, তাহলে কিন্তু আমার এই 5টা কিন্তু এখন ইন্টে কনভার্ট হলো। ইন্টে কনভার্ট হওয়ার পর সেটাকে আমি স্টোর করছি কোথায়, এক্স এর মধ্যে। তাহলে এক্স এর মধ্যে তুমি কিন্তু পাচ্ছ একটা ভ্যালু, সেটা হচ্ছে ইন্টিজার 5। সো একই রকম ভাবে তুমি যখন ওয়াই যখন ইনপুট নিচ্ছ, তুমি তখন লিখছো ওয়াই ইজ ইকুয়াল টু ইন্ট অফ, এবার তুমি ইনপুট চাইছো সেকেন্ড নাম্বার, তুমি ইনপুট ফাংশনের মধ্যে তুমি লিখছো এন্টার দ্য সেকেন্ড নাম্বার, এন্টার দ্য সেকেন্ড নাম্বার। এই সেকেন্ড নাম্বার যখন আমার ইনপুট দিচ্ছে ধরো 6, সেই 6টাকে তোমার ইন্টে কনভার্ট করে তুমি স্টোর করছো ওয়াই এর মধ্যে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা এখানে কি দেখলাম, না এক্স এর মধ্যে এখন 5 তোমার এসছে অ্যাজ আ ইন্টিজার, আর ওয়াই এর মধ্যে তোমার এখন 6টা এসছে অ্যাজ আ ইন্টিজার। তাহলে এখন যদি আমি লিখি প্রিন্ট এক্স প্লাস ওয়াই, তবেই কিন্তু আমরা এখান থেকে যে আউটপুটটা পাবো সেটা পাবো আমরা 11। কারণ ইন্টে কনভার্ট না করলে আমরা তার কনক্যাটিনেশন পাচ্ছিলাম, আর ইন্টে কনভার্ট করার পর তার কিন্তু আমরা অ্যাডিশনের পর যে রেজাল্টটা আসে, আমি কিন্তু সেই রেজাল্টটা আমরা এখান থেকে আমরা নিতে পারছি বা পাচ্ছি অ্যাজ আউটপুট। তো তার জন্যই কিন্তু আমাদের টাইপ কনভার্সনের প্রয়োজন পড়ে, ডিফারেন্ট টাইপের বা স্পেসিফিক টাইপের কোনো অপারেশন পারফর্ম করার জন্য। এবার আমরা টাইপ কনভার্সনের কিছু মেথড আমরা দেখব বা কিছু ফাংশনস দেখব, যে ফাংশনস গুলোকে দিয়ে আমরা টাইপ কনভার্সন আমরা পারফর্ম করতে পারি। কি রকম ফাংশন, না আমার কাছে ধরুন ডিফারেন্ট টাইপের ডেটা আছে, আমার আমার তখনই হয়তো দরকার পড়ছে যে একটা স্ট্রিংকে আমরা ইন্টে কনভার্ট করব, তখনই আমার দরকার পড়ছে একটা ইন্টিজারকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করব, বা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমরা ইন্টে কনভার্ট করব। তো তার জন্য আমাদের ডিফারেন্ট টাইপের টাইপ কনভার্সন ফাংশন আছে। তো সেই টাইপ কনভার্সন ফাংশনগুলো কি কি সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তো ফাংশনস ফর টাইপ কনভার্সন, টাইপ কনভার্সন করতে কি কি ফাংশন ব্যবহার করা হয়, ওকে, সেটা আমরা একটু জাস্ট জানবো। আমি ফার্স্ট যে ফাংশনটার কথা বলবো সেটা হচ্ছে নাম্বার 1 ইন্ট অফ এক্স, যেখানে এক্সটা হচ্ছে একটা অপারেন্ট, যে অপারেন্টটা ধরে নাও তোমার স্ট্রিং এ আছে। এক্সটা তোমার ধরো একটা অপারেন্ট বা একটা কোনো ভেরিয়েবল যার মধ্যে একটা স্ট্রিং টাইপের ভ্যালু রাখা আছে, তাকে তুমি যদি ইন্টে কনভার্ট করতে চাও তখন তোমাকে লিখতে হবে ইন্ট অফ এক্স। তাহলে আমরা এখানে পাশে তার মিনিংটা লিখতে পারি যে কনভার্টস এক্স টু অ্যান ইন্টিজার। আমরা এক্সটাকে তোমার ইন্টিজারে কিন্তু আমরা কনভার্ট করতে পারছি ইন্ট অফ এক্স এর থ্রু দিয়ে। সেকেন্ড ফাংশনটা আমি বলছি লং অফ এক্স, লং অফ এক্স। আমরা লং ইন্টিজারের কনসেপ্ট আমরা জানি, লং ইন্টিজার্স যার রেঞ্জটা অনেক বেশি। তাহলে এখন এক্সটাকে আমি আমি এখন এক্স যে ভেরিয়েবলটাকে পাস করেছি, সেই এক্সটাকে আমরা কিসে কনভার্ট করতে পারছি, টু অ্যান লং বা লং ইন্টিজার্স। ওকে, টু অ্যান্ড লং বা লং ইন্টিজার্সে আমরা কিন্তু কনভার্ট করতে পারছি এক্সটাকে। আবার ধরে নাও যদি আমি আরেকটা ফাংশন ব্যবহার করি ফ্লোট, ফ্লোট অফ এক্স, ফ্লোট অফ এক্স নিলাম, তাহলে ধরে নাও এক্সটাকে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কনভার্ট করতে পারবো। আমি এক্সটাকে তোমার ধরে নাও কনভার্ট করছি, কনভার্ট এক্স টু অ্যান ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে আমরা এটাকে কনভার্ট করতে পারছি। ওকে, ফ্লোটিং পয়েন্ট নাম্বারে যদি আমরা এরকম কোনো ফাংশন ব্যবহার করি, ধরে নাও হয়তো str অফ এক্স, তাহলে এক্সটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করতে পারবো। আমরা যেমন
কোনো এক্সকে যেমন ইনটা কনভার্ট করতে পারছি, এক্সটাকে যেমন তোমার লং এ কনভার্ট করতে পারছি, যেখানে এক্স কিন্তু একটা ভেরিয়েবল বা একটা অপারেন্ট বা একটা কোনো ভ্যালু ভাবতে পারো, যে কোনো টাইপের ভ্যালু হতে পারে, তাকে আমি যে টাইপে কনভার্ট করতে চাইবো আমাকে সেই টাইপটা দিয়ে আমাকে ফাংশনটাকে লিখতে হবে। তাহলে আমি এখন এখানে কি করছি, কনভার্ট এক্স টু অ্যান্ড স্ট্রিং, আমরা এক্সটাকে এখন স্ট্রিং এ কনভার্ট করছি। আমি কয়েকটা এক্সাম্পল আমি দেখাবো, আমি কয়েকটা এক্সাম্পল তোমার করে দেখাবো অনলাইন কম্পাইলার দিয়ে। নাম্বার 5 হচ্ছে, না ধরে নেওয়া যাক আমি একটা কোনো এক্স কে, একটা কোনো এক্স ভেরিয়েবলকে আমি টাপেলে কনভার্ট করব। ঠিক আছে, টাপেলে তার কি লিখছি, টাপেল অফ এক্স। তাই টাপেল অফ এক্স মানে হচ্ছে কনভার্ট এক্স টু অ্যান্ড টাপল, আমি তাকে টাপেলে কনভার্ট করছি এক্সটাকে। আবার সেম ভাবে আমরা এক্স কে আমরা লিস্টে কনভার্ট করতে পারি, তার জন্য কি লিখতে হয়, লিস্ট অফ এক্স। আমি এক্সটাকে তোমার লিস্টে কনভার্ট করছি, কনভার্ট এক্স টু অ্যান্ড লিস্ট, আমি তাকে লিস্টে কনভার্ট করছি। বা ধরে নাও আমরা কিন্তু এটা ইউজ করে এসেছি, টাপেল আর লিস্ট কিন্তু আমরা ইউজ করে এসেছি কনভার্সনের ক্ষেত্রে। আবার ধরে নাও হয়তো আমি চাইছি যে একটা কোনো এক্স কে আমি সেটে কনভার্ট করবো, তাহলে আমি কি লিখতে পারি, সেট অফ এক্স। তাহলে কনভার্ট এক্স টু অ্যান্ড সেট, আমরা সেটে কনভার্ট করবো। আমি যদি এখন সেটটা আমরা পড়বো আজকে, তো তখন সেট সম্বন্ধে আমরা জানতে পারবো ডিটেলসে। নাম্বার 8 হচ্ছে যে আমি একটা কোনো সিঙ্গেল ক্যারেক্টারকে তার ইন্টিজার ভ্যালুতে আমি কনভার্ট করতে চাইছি, মানে সিঙ্গেল ক্যারেক্টারকে তার ইন্টিজার ভ্যালু মানে তার তার অ্যাস্কি ভ্যালু বোঝায়। তো তার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করি তার নাম হচ্ছে অর্ডার, ও আর ডি অফ এক্স যদি আমরা করি, যেখানে ধরে নাও হয়তো এক্সটা হয়তো আমার কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার, এক্স এর মধ্যে কোনো একটা ক্যারেক্টার আছে, তাকে যদি আমরা ইন্টে কনভার্ট করতে চাই বা ইন্ট ভ্যালুতে কনভার্ট করতে চাই, তার জন্য কিন্তু আমরা ইউজ করবো ও আর ডি অফ এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের কনভার্ট আ সিঙ্গেল ক্যারেক্টার, কনভার্ট আ সিঙ্গেল ক্যারেক্টার টু ইটস ইন্টিজার ভ্যালু, তার ইন্টিজার ভ্যালুতে তাকে আমরা কনভার্ট করতে পারছি, টু ইটস ইন্টিজার ভ্যালু। ওকে, নাম্বার 8 গেল। নাম্বার 9, টাইপ বলতে এটাও বোঝায়, ধরে নাও কোনো একটা ডেটা আমার ধরে নাও হয়তো ইন্টিজারে আছে, তাকে হয়তো আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব। ওকে, বা ডেসিমেলে আছে তাকে আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তখন তার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করবো তার নাম হচ্ছে হেক্স অফ এক্স, যেখানে ধরো এক্সটা হচ্ছে আমার কোনটা ইন্টিজার, তাকে আমি হয়তো হেক্সে কনভার্ট করছি, তাহলে দেখেন এটা কি হবে, ইনটু হেক্সে কনভার্ট হবে। ওকে, আবার ধরো নাম্বার 10-এ আসছি, আমি যেন হয়তো কোন একটা ইন্টিজারকে হয়তো আমি অক্টালে কনভার্ট করবো, আমি তখন কি লিখবো, ওসিটি অফ এক্স। ওকে, ওসিটি অফ এক্স মানে হচ্ছে যেখানে আমরা কোন একটা ইন্টিজার এক্স কে আমি তার অক্টাল ইকুইভ্যালেন্টে আমরা কনভার্ট করতে পারছি, মানে ইন ইন ডেসিমেল টু অক্টাল কনভার্সনও হয়ে গেল, আবার ডেসিমেল টু হেক্স কনভার্সনও কিন্তু আমরা হেক্স ফাংশনের থ্রু দিয়ে আমরা করতে পারছি। তো আর একটা হতে পারে, সেটা হচ্ছে আমাদের ডিকশনারি, আমরা ডিআইসিটি ফাংশনস দিয়ে কিন্তু কোনো আহ, আহ, একটা কোনো কি ভ্যালু পেয়ার তৈরি করতে পারি ডিআইসিটি ফাংশনস দিয়ে। তো সেটা কিন্তু একটা টাইপ কনভার্সন বলতে পারো। নাম্বার 11, সেটা হচ্ছে ডিআইসিটি অফ এক্স, যেখানে এক্সটাকে আমরা একটা কি ভ্যালু পেয়ারের ফর্মে আমরা ক্রিয়েট করতে পারি, যার মধ্যে একটা কি থাকবে, যার মধ্যে একটা ভ্যালু থাকবে। সেটা আমরা আগের দিন দেখেছি ডিকশনারি পড়তে গিয়ে, যে কিভাবে কি ভ্যালু পেয়ারে আমাদের ডিকশনারি এলিমেন্ট গুলো কিভাবে স্টোর থাকে। এবার ধরে নেওয়া যাক আমি এই কয়েকটা ফাংশন যদি আমি দেখাই, ধরে নাও হয়তো তুমি লিখেছো যে ইন্ট অফ 2.90, তাহলে ইন্ট অফ 2.90 লিখে তোমাকে কি রিটার্ন করবে, কি আসবে, ইন্ট অফ 2.90 করলে কি আসবে, 2 আসবে স্যার। 2 স্যার আসবে, অনলি 2। তার ইন্টিজার পার্টটা আসবে। আবার ধরে নাও যদি তুমি আমার এখানে আর একটা ফাংশন কাজ করে, অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করে, যেমন হয়তো রাউন্ড, রাউন্ড ফাংশন, ROUND, ধরো আমি তোমার লিখলাম হয়তো রাউন্ড অফ 2.90, তখন কি আসবে, মানে আমরা রাউন্ড অফ করবো, কি আসবে? থ্রি আসবে। আমি কিন্তু এখানে ফ্লোর বা সেল ফাংশন বলছি না, আমি এখানে রাউন্ড অফ বলছি, রাউন্ড অফ মানে 2.90 মানে কিন্তু তোমার এখানে থ্রি আসবে, তাই তো, থ্রি আসছে। সো এরকম ভাবে আমরা কনভার্সন আমরা করতে পারি। আবার ধরে নাও রাউন্ড ফাংশনটা আবার এরকম ভাবে লেখা যায়, ধরুন আমি লিখলাম হয়তো রাউন্ড, রাউন্ড লিখলাম, আমি তার মধ্যে তোমার ধরুন একটা ভ্যালুকে নিচ্ছি 89.56 7890, 7890, আমার এত বড় একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে, পাশে আমি কমা দিয়ে এখানে লিখছি 2। তাহলে এক্ষেত্রে আমাদের কি আউটপুট আসার কথা, এটা আমাদের কি আউটপুট আসার কথা, পাশে কমা দিয়ে 2 লিখেছি, তাহলে আমাদের কি আউটপুট আসার কথা। আমার দেখো দশমিকের পরে দেখো অনেকগুলো ডিজিট আছে, 5 6 7 8 9 0,
তো আমি এখানে পাশে 2 করার অর্থটা হচ্ছে যে দশমিকের পরে আমরা 2 ডেসিমেল প্লেসেস নেব। আমার এখানে কিন্তু আউটপুট আসবে 89.56। যদি পাশে 3 করতাম এখানে কমা দিয়ে আমার 567 আসতো। ওকে, তাহলে আমরা 2 ডেসিমেল প্লেসেস পর্যন্ত আমরা কিন্তু এটাকে নিচ্ছি। ওকে, স্যার ওখানে যতগুলো সংখ্যা দেবো ততগুলো হবে, তাই তো? মানে হ্যাঁ ওখানে যদি হ্যাঁ 6টা আছে, 6টা দিলে হ্যাঁ 6টাই বসবে তাহলে। ছটাই বসবে। আমি এখানে জাস্ট রাউন্ড আপ করার সময় আমি কত ডেসিমেল প্লেসেস পর্যন্ত আমি এখানে রাখার চেষ্টা চাইছি, সেটা আমাকে এখানে দেখাতে হবে, সেটা আমাকে এখানে করতে হবে। ওকে স্যার, আমরা এইভাবে কিন্তু আমরা এইভাবে আমাদের এই টাইপ কনভার্সনের যে ফাংশনস গুলো আমাদের ডিফারেন্ট পারপাসে আমরা ব্যবহার করতে পারি। আমার যখন যেরকম টাইপের ডেটা দরকার আমি তখন সেই পার্টিকুলার টাইপের ডেটাতে আমরা কনভার্ট করে বা টাইপে কনভার্ট করে আমরা কিন্তু অপারেশনসটাকে পারফর্ম করতে পারি। ধরুন না হয়তো আমি কোনো স্ট্রিং এর অপারেশনস করবো, তো ধরুন নাম্বারটা অ্যাভেলেবেল, আমার কাছে স্ট্রিং নেই, তাহলে আমাকে অবশ্যই স্ট্রিং এর কনক্যাটিনেশন করতে গেলে আমাকে নাম্বারটাকে আমাকে ফার্স্টে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তো তার জন্য আমরা কি ফাংশন ব্যবহার করবো না, str অফ এক্স, যেখানে ধরো এক্সট্রা হয়তো কোনো নাম্বার, তা আমি ফার্স্ট নাম্বারটাকে তোমার স্ট্রিং এ কনভার্ট করলাম, দেন তার উপরে হয়তো আমরা কোনো স্ট্রিং এর উপরে যে অপারেশন করা যায় তারপরে আমি তারপরে কিন্তু সেই অপারেশনটা করতে পারবো। কিন্তু যদি এক্সট্রা যদি আমাদের কোনো একটা নাম্বার হয়, তো তার উপরে আমি যদি ভাবি যে আমার এক্স এর মধ্যে 5 আছে, আমি হয়তো একটা কোনো স্ট্রিং এর অপারেশন করব, তা কিন্তু আমরা করতে পারবো না, কারণ এক্স কিন্তু ওখানে 5টা কিন্তু একটা ইন্টিজার নাম্বার। তাহলে আমাকে পার্টিকুলার টাইপে কনভার্সন করে দেন তার উপরে আমাকে অপারেশনসটাকে পারফর্ম করতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট আমাদের টাইপ কনভার্সন। তো এবার টাইপ কনভার্সনের জন্য আমি এখানে দুটো ফাংশনস দেখিয়েছি, একটা দেখিয়েছি অক্টাল, একটা দেখিয়েছি তোমার হেক্স, তাই তো? একটা দেখো হেক্স ফাংশন দেখিয়েছি, একটা দেখো দেখিয়েছি তোমার অক্টাল ফাংশন। তাহলে আমরা একটা প্রোগ্রাম করব, যে প্রোগ্রামে আমি কোনো ইন্টিজার নাম্বারকে হেক্সে কনভার্ট করব, আর আমরা কোনো ইন্টিজার নাম্বারকে তোমার অক্টালে কনভার্ট করব। ঠিক আছে, চলো। তো ধরে নেওয়া যাক আমি একটা ইন্টিজার নাম্বার কনসিডার করলাম, সাপোজ ধরে নাও এক্স, এক্স এর মধ্যে ধরে নাও আমার আছে একটা ইন্টিজার নাম্বার, ধরে নাও হয়তো 46। আমি এখন চাইছি যে এই ইন্টিজার নাম্বারটাকে, এটা ধরো ইন্টিজার মানে তোমার ডেসিমেল নাম্বার, এই ডেসিমেল নাম্বারটাকে আমি এখন কনভার্ট করব হেক্সে। ফার্স্ট আমরা হেক্সে কনভার্ট করব, তারপর আমরা এই ইন্টিজার নাম্বার 46টাকে আমরা কনভার্ট করব তোমার অক্টালে। ওকে, তো তার রেজাল্টটা আমরা দেখব। যদি আমরা হেক্সে কনভার্ট করি 46কে, তাহলে আমাদের কি আসার কথা, 46কে হেক্সে কনভার্ট করলে কি আসবে, 46 অফ 10 তার হেক্সাডেসিমাল কত হয়, বলো কত হয়, তার হেক্স কত হয় 46 এর, বলো কি অ্যান্সার আসবে, বলো এটা। যদি আমরা তো করে দেখবো কি আসবে, কিন্তু আমাদের এটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই তাহলে আমাদের কি আসে, 46কে আমরা হেক্সে কনভার্ট করব, কি আর কি করব, গুণ করব না ভাগ করব, আর কি ভাগ করবো। ভাগ করব, কি দিয়ে 16 ভাগ দিয়ে করব, ভাগ হবে। 16 দিয়ে ভাগ হবে, 16। 16 দিয়ে ভাগ হবে, বেশ 16 দিয়ে ভাগ করছি, 16 দুয়ে 32, তাই তো? এখানে কি পড়ে আছে, 12 14 পড়ে আছে, তাই না? 14 পড়ে আছে, আমরা কি লিখবো এটা, তার মানে কিভাবে নেবো আমরা, 2 আর 14, তাহলে 2 আর 14 মানে কি 214। 2 আর ই লিখতে 214 হয় না এইভাবে, আমি হেক্সে কনভার্ট করছি, 14টাকে আমরা কি লিখতে পারি হেক্সে, ই আমরা ই লিখতে পারি, আমার কি হবে, তার অ্যান্সারটা কি আসবে, 2 ই অফ 16, তাই না? 2 ই অফ 16 আসবে। আর যদি আমরা 46কে যদি আমরা অক্টালে কনভার্ট করি, তো আমরা কি দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব, তাই না? 8 5 এ 40, আর এখানে তোমার কি পাচ্ছি 6, তাহলে আমাদের 46 এর অক্টাল কত আসছে 56, তাই না? তাহলে 46 অফ 10 তার অক্টাল কত আসছে, তার অক্টাল কত আসছে 56, তাই তো? সবাই এগ্রি করছো তো, সবাই এগ্রি করছো? ওকে, তাহলে আমরা এটাকে ভেরিফাই করবো, আমরা এটাকে ভেরিফাই করে দেখবো যে আমার ওসিটি ফাংশন কিভাবে একটা ডেসিমেল নাম্বারকে অক্টাল করে, আর হেক্স হেক্স ফাংশন কিভাবে একটা ইন্টিজার নাম্বারকে হেক্সাডেসিমাল টাইপে কনভার্ট করে, তাই না? অ্যাকচুয়ালি তোমার টাইপ কনভার্সন করছে, এটা একটা টাইপ থেকে একটা টাইপে তোমার কনভার্সন করছে। তো সেই কাজটা আমরা একটু জাস্ট প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো, চলো। না, ধরে নেওয়া যাক আমার কাছে একটা নাম্বার আছে, আমি তো ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারি, আমি প্রিন্টের মধ্যেই অ্যাপ্লাই করছি, ঠিক আছে, চলো আমি প্রিন্টের মধ্যেই তোমার অ্যাপ্লাই করছি। প্রিন্ট আমি তোমার লিখতেই পারি, দেখো এইচ ই এক্স হেক্স অফ, কি নাম্বারটা তুমি ধরেছিলাম আমরা ওখানে, কি নাম্বারটা নিয়েছিলাম, 46। তাহলে আমরা প্রিন্ট হেক্স অফ 46 প্রিন্ট করছি, দেখো কি এসছে, কি এসছে দেখো 2 ই এসছে না, আর আগে দেখো তোমার 0x এসছে, কেন বলো তো, 0x টা কেন এসছে,
হেক্সাডেসিমাল বলি। হেক্সাডেসিমাল নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করি, আমি কিন্তু সিতে পড়িয়েছি এটা যে স্যার অক্টাল। 4টে বিট নিয়ে করতে হয়। হ্যাঁ, এক্স আমরা দেখো সিতে যদি কোনো একটা হেক্স নাম্বারকে যদি আমরা ডিসপ্লে করতে চাই বা কোনো একটা ডেসিমেল নাম্বারকে যদি আমি হেক্সে কনভার্ট করি সি দিয়ে, যদি আমরা প্রিন্ট করি কোনো একটা নাম্বারটাকে যদি আমরা পার্সেন্টেজ এক্স দিয়ে প্রিন্ট করি না, তাহলে কিন্তু সেই ইন্টিজার নাম্বারটা আমার হেক্সে আমাকে কনভার্সন হয়ে আমাকে দেখাবে। তাহলে জিরো এক্সটা হচ্ছে আমার প্রিফিক্স, কোনো হেক্সাডেসিমাল নাম্বারের প্রিফিক্সটা হচ্ছে জিরো এক্স। ওকে, আর কোনো অক্টাল নাম্বারের প্রিফিক্সটা হচ্ছে জিরো। ওকে, তার জন্য আমাকে দেখো টুই নাম্বারটাকে দেখানোর আগে দেখো আমাকে দেখাচ্ছে জিরো এক্স, কেন কি না টুইটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার প্রিসিডেড বাই জিরো এক্স, দেখি তোমার হেক্স নাম্বার। আর যদি আমরা অক্টাল করি 46 এর ওসিটি ফাংশনের থ্রু দিয়ে, তখন আমাদের কি আসবে রেজাল্ট, দেখো তো কি Zero. আসছে, দেখো জিরোটা আমাদের হয় সিতে আর জিরো ওটা হয় তোমার আমাদের পাইথনে। তাহলে দেখো জিরো ও 56, তাই তো আমাদের অ্যান্সার কিন্তু 56, যেহেতু এটা অক্টাল নাম্বার বলে আমার দেখো পাশে একটা জিরো ও এসছে, মানে হচ্ছে এই নাম্বারটা একটা অক্টাল নাম্বার। ঠিক আছে, সো এরকম ভাবে আমরা কনভার্সন করতে পারি, আমরা টাইপ কনভার্সন কিন্তু আমরা এইভাবে আমরা পারফর্ম করতে পারছি আমাদের যে কোনো নাম্বারের উপরে। ক্লিয়ার? তো টাইপ কনভার্সন আমার তো ডিফারেন্ট ফাংশনস গুলো তো আমরা দেখলাম, আমি এখানে তার থেকেই তোমার দুটো ফাংশনসকে আমরা ভেরিফাই করলাম। একটা হচ্ছে আমাদের হেক্স ফাংশন, আর এটা হচ্ছে আমাদের ওসিটি ফাংশন। তো ইন্ট, লং, ফ্লোট, স্ট্রিং, টাপেল, আমরা টাপেল লিস্ট আমরা করে এসেছি, সেটটা আমরা এখন করব। আর এই যে ওয়ার্ডটি দিয়ে যে আমার কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টারে তোমার ইন্টিজার ভ্যালুতে কনভার্সন করা হয়, সেটা আমরা একটু দেখবো ওয়ার্ডটি দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল আমরা দেখায় দিচ্ছি ওয়ার্ডটি দিয়ে কিভাবে আমরা এটা কাজটা করতে পারি। ওকে, চলো। ও আর ডি, আমি ধরুন এটা কোনো এখানে কোনো একটা ক্যারেক্টারকে পাস করলাম, ধরুন ক্যারেক্টার তোমার আমরা সিঙ্গেল কোড দিয়ে আমরা লিখি, তো ধরুন ক্যাপিটাল এ দিলাম। ওকে, ওয়ার্ডটি ক্যাপিটাল এ, তো আমাদের কি আসবে অ্যান্সারে, অ্যান্সারে কি আসা উচিত, তার ইন্টিজার ভ্যালু কোনটা, ওই ক্যারেক্টার এটা তোমার ইন্টিজার ভ্যালু কোনটা, ক্যারেক্টার এর জন্য আমাদের ইন্টিজার ভ্যালু কি, দেখো তো এটাকে তোমার কি ভ্যালু বলা হয়, অ্যাস্কি ভ্যালু বলা হয়, তাই না? তাহলে অ্যাস্কি ভ্যালু তো আমরা কি জানি, অ্যাস্কি ভ্যালু তোমার 8 বিটের হয়, অ্যাস্কি কোড তোমার 8 বিটের হয়। তাহলে ক্যাপিটাল এর জন্য তোমার অ্যাস্কি কোড হচ্ছে তোমার 65, আর স্মল এর জন্য তোমার অ্যাস্কি কোড তোমার হচ্ছে কিন্তু 97, এটা আমি বলেছি আগে। ওকে, তাহলে আমার এইভাবে তোমার দেখো বি সি ডি ভাবে আসবে, বিটা তোমার 66 আসবে, এখানে স্মল বি তোমার আসবে 98, এইভাবে কন্টিনিউ হবে আপ টু ক্যাপিটাল জেড পর্যন্ত। আবার এইভাবে তোমার কিন্তু কন্টিনিউ হবে আপ টু স্মল জেড পর্যন্ত। তাহলে এই ক্যাপিটাল এ আর স্মল এর মধ্যে তোমার ডিফারেন্স কত, ডিফারেন্স দেখো তোমার হচ্ছে 32 এর ডিফারেন্স, তাই না? তাহলে ক্যাপিটালের সঙ্গে যদি তুমি 32 যোগ করে দাও, তোমার কিন্তু স্মল এ হয়ে যাবে। আবার স্মল এ থেকে তুমি যদি 32 মাইনাস করে দাও, তোমার দেখো কিন্তু ক্যাপিটাল এ হয়ে যাবে। বোঝা গেছে? তোমার কিন্তু ক্যাপিটাল এ হয়ে যাবে। এবার তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা যে কোনো ক্যারেক্টারের রেসপেক্টে তার ইন্টিজার ভ্যালুটাকে আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য অ্যাস্কি কোড বা অ্যাস্কি ভ্যালু আমরা ডিসপ্লে করতে পারছি। ঠিক আছে, আমি তোমাকে এখানে দেখাবো স্মল এর জন্য যে 97টা হয় সেটা আমরা প্রুভ করব, যে ওয়ার্ডটি অফ স্মল এ, আমাকে সার্ভার কানেকশন প্রবলেম দেখাচ্ছে, ও এক মিনিট, দেখাচ্ছে 97, দেখো স্মল এ, আমি দেখো স্মল এ দিয়েছি, দেখো আমাকে দেখাচ্ছে 97। ওকে, তো এটাকে আমরা টাইপ কনভার্সন বলছি। আমি টাইপ কনভার্সন দিয়ে আমি আর ডিটেলসে আর বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলো আমাদের কাজে লাগবে, কারণ এর থেকে ডিটেলসে যাওয়ার আর কিছু নেই। আমরা যখন আমাদের যেরকম টাইপের ডেটাকে আমাকে কনভার্ট করা দরকার পড়বে, তখন আমরা সেই পার্টিকুলার টাইপ কনভার্সন ফাংশন ব্যবহার করে আমরা সেই পার্টিকুলার টাইপে আমরা কনভার্ট করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টাইপ কনভার্সনের কনসেপ্ট। এবার আমরা চলে আসবো যে কনসেপ্টে, সেটা হচ্ছে যে সেট আমাদের বাকি ছিল, সেটটা আমরা পড়বো। ঠিক আছে, সেটটা আমরা পড়বো। আমি তার আগে আমি আর একটা টাইপ কনভার্সন আমরা দেখাচ্ছি। ধরে নাও আমার কাছে একটা ভ্যালু আছে, একটা ভ্যালু ধরে নাও হয়তো 1, সাপোজ আমি তাকে ফ্লোটে কনভার্ট করব। ঠিক আছে, তো আমাদের কি আসবে, ফ্লোট অফ 1, ধরে নাও আমি 1টাকে ধরে নাও ফ্লোটে কনভার্ট করছি, ফ্লোট 1, তাহলে কি আসবে এটা প্রিন্ট করলে, স্যার 1.000 1.0 আসবে, তাই তো 1.0 আসবে, এখানে কিন্তু 1.0 আসবে, সি হলে তোমার 1.0000 করে অনেকগুলো ডেসিমেল পয়েন্ট আসতো। ওকে, আবার ধরে নাও আমার কাছে ধরে নাও একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে, তাকে আমি হয়তো ইন্টে কনভার্ট করব। সো আমি ধরে নাও 2.8 আছে আমার কাছে, বা 2.9 আছে, তাকে আমি ধরে নাও হয়তো ইন্টে কনভার্ট করব। তো আমাকে ইন্ট অফ 2.9 লিখতে হবে।
বা আমি 2.9 থেকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারতাম, কিন্তু সেই ভেরিয়েবলটার নামটা পাস করতে পারতাম, লিখতেই পারতাম ধরুন এখানে যে এক্স ইজ ইকুয়াল টু 2.9, এক্স ইকুয়ালস টু 2.9, আর ধরুন তোমার এখানে লিখেছি প্রিন্ট ইন্ট অফ এক্স, একই ব্যাপার, এটাও ভ্যালিড। তো আমার দেখো এই ফ্র্যাকশনাল যে পার্টটা মানে দশমিকের পরের যে পার্টটা, ফ্লোটিং পয়েন্ট পার্টটাও কিন্তু ট্রাঙ্কেট হয়ে গেল, তাই না? তাহলে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে যদি আমরা ইন্টে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনফরমেশন লস হয়, কিন্তু কোনো একটা ইন্টকে যদি আমরা ফ্লোটে কনভার্ট করি তাহলে কিন্তু আমাদের কোনো ইনফরমেশন লস হয় না, কারণ ইন্টকে তোমার ফ্লোটে কনভার্ট করা মানে পাশে তোমার দুটো জিরো অ্যাড হয়ে যাবে বা একটা জিরো তোমার অ্যাড হয়ে যাবে। সো এইভাবে আমরা টাইপ কনভার্সন করতে পারছি পাইথনে, ঠিক আছে? তো এই পার্টটা আমাদের কভার আপ, এই পার্টটা আমরা কমপ্লিট করলাম। এবার আমরা চলে আসবো পাইথনের সেটের কনসেপ্টে, ঠিক আছে? পাইথন সেট বেশ কয়েকটা মানে কয়েকটা জিনিস আমরা দেখবো, অত ডিটেলসে আমরা যাবো না সেটের কনসেপ্টে, জাস্ট কয়েকটা জিনিস আমাদের কিভাবে সেট তৈরি করা হয়, কিছু অপারেশন করা যায় সেটুকু জাস্ট আমরা দেখে আমরা সেটটাকে আমরা কভার করবো। ওকে, পাইথন সেট। এবার চলে আসছি পাইথন সেটের কনসেপ্ট। তারপর আমরা আরেকটা কনসেপ্ট দেখবো কিভাবে পাইথনে ইনপুট নেওয়া হয় বা তার মধ্যে কিভাবে তোমার ডিফারেন্ট টাইপ কনভার্সনের ফাংশনগুলোকে ব্যবহার করা হয়, সেই কনসেপ্ট আমরা এরপরে আসবো। পাইথন সেট সেটও তোমার একটা ডেটা স্ট্রাকচার বলতে পারো, আমাদের পাইথনে একটা ডেটা স্ট্রাকচার বা স্পেশাল কাইন্ড অফ ডেটা টাইপ বলতে পারো সেটকে। আর যে সেটটা আমরা ব্যবহার করি মাল্টিপল আইটেমকে একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে স্টোর করার জন্য সেট ব্যবহার করি। তো সেটার তো আমরা ম্যাথামেটিক্সে তোমার সেটের কনসেপ্ট সেই একই রকম, যে মাল্টিপল আইটেমকে স্টোর করার জন্য আমরা সেট ব্যবহার করি। তাহলে সেট ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি মাল্টিপল আইটেমকে স্টোর করার জন্য, স্টোর মাল্টিপল আইটেম, স্টোর মাল্টিপল আইটেমস, হ্যাঁ, ইন আ সিঙ্গেল ভেরিয়েবল। একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমরা মাল্টিপল আইটেমকে আমরা স্টোর করতে পারি ইন আ সিঙ্গেল ভেরিয়েবল। এবার আমরা পাইথনে তোমার টোটাল চার মানে 4 টাইপের বিল্ট ইন ডেটা টাইপ আছে। আমি যেটা তোমার স্পেশাল ডেটা টাইপ বলছিলাম তাকে আমরা বিল্ট ইন ডেটা টাইপও বলতে পারি। যেমন ধরুন আমরা লিস্ট পড়ে এসেছি অলরেডি, আমরা টাপল পড়ে এসেছি, বা আমরা ধরুন হয়তো ডিকশনারি পড়ে এসেছি। ওকে, তাদের কিন্তু তোমার ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটিস ছিল বা ডিফারেন্ট ডিফারেন্ট তাদের কিন্তু ইউজেস ছিল। তো সেটও হচ্ছে একটা কালেকশন অফ আইটেম বলতে পারো সেটকে, বা কালেকশন, যে কালেকশনসটা হচ্ছে আমাদের আনঅর্ডার্ড, আনঅর্ডার্ড, ওকে, যে কালেকশনসটা হচ্ছে আমাদের, সরি আমি অর্ডার স্পেলিংটা ভুলে গেছি, আনঅর্ডার্ড, যে সেটটা হচ্ছে আমাদের আনচেঞ্জেবল, আনচেঞ্জেবল, আর যে সেটটা হচ্ছে আমাদের আনইন্ডেক্সড, কোনো ইন্ডেক্স থাকে না। কিন্তু আগে আমরা টাপেল পড়েছি, ডিকশনারি পড়েছি, ঠিক আছে, বা আমরা লিস্ট পড়েছি, সেগুলো সব তোমার কিন্তু হচ্ছে ইন্ডেক্সড, তার একটা লিনিয়ার সিকোয়েন্স তারা মেনটেন করতো, তারা কিন্তু ইন্ডেক্সিং করে তাকে আমাকে অ্যাক্সেস করতে হতো প্রত্যেকটা আইটেমকে, ঠিক আছে। এবার সেট আইটেমগুলো আমার আনচেঞ্জেবল, মানে আমরা কোনো আইটেমকে আমরা রিমুভ যেমন করতে পারবো না, কোনো আইটেমকে নতুন কোনো আইটেমকে আমরা অ্যাডও করতে পারবো না, কিন্তু সেটা আমরা হয়তো পারফর্ম করতে পারবো। আমরা টাইপ কনভার্সন করে তাকে হয়তো আমরা লিস্টে কনভার্ট করলাম, তারপর সেই লিস্টটাকে আমরা চেঞ্জ করে সেই লিস্টটাকে আমি আবার সেটা কনভার্ট করে দিলাম, যেভাবে আমরা আগেরটা করেছিলাম সেভাবে আমরা করতে পারি। কিন্তু ইন জেনারেল হচ্ছে আমার সেটগুলো হচ্ছে আনঅর্ডার্ড, আনচেঞ্জেবল, আর হচ্ছে আনইন্ডেক্সড। এবার একটা সেটকে আমরা কিভাবে তৈরি করবো, তোমার সেটের কিছু ক্যারেক্টারিস্টিক গেল, যে আমরা কিভাবে একটা সেটকে আমরা তৈরি করব। ক্রিয়েট আ সেট, ওকে, ক্রিয়েট আ সেট বা ক্রিয়েটিং আ সেট। ধরে নাও আমার কাছে একটা সেট আছে, ধরে নাও হয়তো S1 ইকুয়ালস টু, সেটকে আমরা এনক্লোজ করি কি দিয়ে, সেটকে তোমার ডিক্লেয়ার বা ক্রিয়েট করার সময় আমাদের কার্লি ব্র্যাকেট ব্যবহার করতে হয়, তাই না? সেট কিন্তু সেট আর রিটেন উইথ কার্লি ব্র্যাকেট। আমি ধরুন এখানে তোমার একটা সেট তৈরি করছি, ধরে নাও হয়তো S1 ইকুয়ালস টু অ্যাপেল, কমা দিয়ে ধরুন আমি আরেকটা আইটেমকে রাখছি, একটা স্ট্রিংকে রাখছি, ধরুন হয়তো ব্যানানা, আর ধরুন আমার আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে ধরুন চেরি, চেরি, ওকে। আমি কার্লি ব্র্যাকেটটা শেষ করলাম, দেন আমি সেটটাকে আমি প্রিন্ট করতে পারি, বা এই সেটের উপর আমি ডিফারেন্ট টাইপের অপারেশন অ্যাপ্লাই করতে পারি। আমি ধরুন হয়তো লিখেছি এখানে প্রিন্ট S1, তাহলে আমাকে আউটপুটে আমাকে কি দেখাবে, আমাকে কার্লি ব্র্যাকেটের মধ্যে আমাকে দেখাবে চেরি, ব্যানানা, আর হচ্ছে অ্যাপেল, ব্যানানা, আর হচ্ছে চেরি। এইভাবে আমরা কোনো সেটকে আমরা ক্রিয়েট করতে পারি। তো আমার এই যে আইটেমগুলো আছে অ্যাপেল, ব্যানানা বা চেরি, তো এই আইটেমগুলো কিন্তু তারা কিন্তু আনঅর্ডার্ড,
আমরা আসবো পরে, আমরা প্রুভ করব বা দেখবো যে কেন সেটার আইটেমগুলো তোমার আনঅর্ডার্ড। তো আমি যতবার পেজটাকে রিফ্রেশ করব ততবার কিন্তু আমার রেজাল্ট চেঞ্জ হবে। ঠিক আছে, ধরে নেওয়া যাক আমি এই কোডটাকে ধরে নাও রান করছি, আমার কোডটাকে ধরে নাও রান করছি। আমি এখানে একটা সেট নিয়েছি, সেটটার নাম দিলাম S1 ইকুয়ালস টু, আমি সেটটাকে তোমার কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা স্টার্ট করছি। ধরুন আমি ফার্স্টে লিখেছি হয়তো অ্যাপেল, তাহলে আমার ফার্স্ট ইন্ডেক্সিং এ ফার্স্ট কি আছে, অ্যাপেল আছে। তারপরে কি লিখেছি, ধরে নাও লিখেছি হয়তো ব্যানানা, আমার সেকেন্ড আইটেম হচ্ছে ব্যানানা। ওকে, আর থার্ড আইটেমটা হচ্ছে ধরে নাও হয়তো চেরি। আমি তিনটে স্ট্রিং দিয়ে একটা সেট তৈরি করেছি। আমি এটাকে বলছি আনইন্ডেক্সড, কেন তার রিজনটা আমি বলবো। তো এখন যদি আমরা S1টাকে যদি আমরা প্রিন্ট করি, যে প্রিন্ট S1, আমি সেটটাকে প্রিন্ট করছি, প্রিন্ট S1 সেটটাকে প্রিন্ট করলাম। তো আমাকে অ্যাপেল, ব্যানানা, চেরি আমাকে দেখাচ্ছে, দেখাচ্ছে। ধরে নাও আমি এই কোডটাকে ধরে নাও আবার রান করছি, দেখো আবার দেখো রান করছি, কি দেখাচ্ছে, ব্যানানা, অ্যাপেল, চেরি। তাহলে আগেরটা এটা কি তোমার সেম, আগের আউটপুটটা এই আউটপুটে কি সেম আসছে? নো স্যার। আসছে না। না স্যার। আবার আবার ধরো তুমি ধরো আবার রান করছো, আবার তুমি রিফ্রেশ করছো, দেখো ব্যানানা, অ্যাপেল, চেরি। ঠিক আছে, তাহলে তোমার, তার জন্য তোমার বলা হয় তুমি যতবার পেজটাকে রিফ্রেশ করবে তুমি কিন্তু দেখতে পাবে তোমার রেজাল্টের চেঞ্জ। তার মানে এটা বোঝায় যে আমার সেট বা তার যে এলিমেন্ট গুলো আছে সেটার মধ্যে সেটা কিন্তু হচ্ছে আনঅর্ডার্ড, বলেই কিন্তু আমাকে বারবার যতবার আমি রিফ্রেশ করছি পেজটাকে বা যতবার আমরা রান করাচ্ছি ততবার কিন্তু আমাকে ডিফারেন্ট অর্ডারে আমাকে আইটেমগুলোকে দেখাচ্ছে, সেট আইটেমগুলোকে আমাকে দেখাচ্ছে। দ্যাট ইজ আ আনঅর্ডার্ড। ওকে, তো সেট আইটেমগুলো আমার আনঅর্ডার্ড, আনচেঞ্জেবল, আমরা কোনো ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করে না সেট। সো আনঅর্ডার্ড কেন সেটা তো আমরা দেখলাম। আমার প্রত্যেকটা টাইমে তোমার সেটের আইটেমগুলো তোমার ডিফার করছে, তাদের ইন্ডেক্সিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখনই তোমার অ্যাপেলের ইন্ডেক্স ছিল 0, আবার তার কিছুক্ষণ পরেই তোমার ধরো থার্ড টাইমে গিয়ে হয়তো তোমার দেখো অ্যাপেলের এখন ইন্ডেক্স কত না 1। যতবার আমি তোমার রিফ্রেশ করবো ততবার কিন্তু তোমার আমার মানে আইটেমগুলো তোমার কিন্তু ডিফারেন্ট অর্ডারে তোমার কিন্তু স্টোর থাকবে। আমরা কিন্তু একই সেম ইন্ডেক্স দিয়ে আমি পার্টিকুলার কোনো আইটেমকে আমরা বারবার অ্যাক্সেস করতে পারবো না, আমার কিন্তু সেটা ভ্যারি করবে বা চেঞ্জ হবে। তো এখন ডুপ্লিকেট অ্যালাউ করে না সেট, আমি এখানে পাশে একটা ডুপ্লিকেট আইটেম দিয়ে দেখি যে আমার সেট অ্যালাউ করে কিনা। আমি ধরো এখানে অ্যাপেল লিখলাম, আবার সেকেন্ড টাইম অ্যাপেলটা আবার লিখেছি, আমি এখন প্রিন্ট করেছি S1টাকে। যদি ডিসপ্লে করে তাহলে বুঝবো যে না আমাকে অ্যালাউ করে না, অ্যালাউ করে। দেখো আমি দেখো অ্যাপেল দুবার লিখেছিলাম, আমাকে দেখো অ্যাপেলটা কিন্তু একবারই দেখিয়েছে। কারণ সেট তো তোমার ডিফারেন্ট অর্ডারে আমাকে দেখাবে আমি যতবার রান করাবো। তো অ্যাপেলটা কিন্তু আমাকে দুবার দেখায়নি। তাহলে এর থেকে আমরা মানে কনক্লুশন করতে বলতে পারি যে আমার সেট ডুপ্লিকেটকে কিন্তু অ্যালাউ করে না। ওকে, তো আমি একটা সেটের মধ্যে ডিফারেন্ট টাইপের ভ্যালুকেও রাখতে পারি। আমার ধরো কিছু এখানে স্ট্রিং আছে, আমার অ্যাপেল, ব্যানানা, চেরি কিছু স্ট্রিং আছে, আমি ধরো কিছু হয়তো নাম্বারকে রাখছি 1 2 3। ওকে, বা ধরুন আমি কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রাখলাম, হয়তো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রাখলাম 4.3। বা ধরে নাও আমি একটা কোনো বুলিয়ান ভ্যালুকে ধরে নাও স্টোর করছি, এটা কোনো বুলিয়ান ভ্যালুকে স্টোর করছি, সেটা ধরে নাও তখন হয়তো ট্রু, ট্রু একটা বুলিয়ান ভ্যালু দিয়ে আমি এখন প্রিন্ট S1 করছি। তো আমার এখানে সেটটার মধ্যে ডিফারেন্ট টাইপের আইটেম আছে, দেখো 1 2 3 4.3, অ্যাপেল, ব্যানানা, চেরি। ওকে, আর দেখো আমি এখানে ট্রু দিয়েছিলাম, তো ট্রুটা কিন্তু আমার এখানে আসেনি। কেন আসেনি ট্রুটা আমার এখানে, ট্রুটা কেন আসেনি? আমি তো ট্রু তো দিয়েছি, কিন্তু তোমার আমার এখানে কেন আসেনি ট্রুটা? কেউ রিজনটা স্যার বলতে পারবে? ডবল কোটেশন দিতে হবে। না, আমার তো বুলিয়ান ভ্যালু, বুলিয়ান ভ্যালুকে তো লিখতে তো তোমার কোনো ডবল কোট ইউজ হয় না, স্ট্রিং কে লিখতে ডবল কোট ইউজ হয়। তো কেন ট্রুটা আসেনি, কে বলতে পারবে রিজনটা? আর কি করলে বা আসতো, কি করতে হতো তাহলে আসার জন্য ট্রুটাকে, কি করতে হতো? কারণটা খুবই পরিষ্কার, যে আমার একটা সেটের মধ্যে দেখো আমি 1 কে রাখছি, আবার দেখো ট্রু কে রাখছি, তাহলে 1 মানেই তো ট্রু। তুমি এখানে 1টাকে এখান থেকে সরিয়ে দাও, এখন দেখো তোমার ট্রুটা দেখো ডিসপ্লে হবে। দেখো এবার হয়েছে? তাহলে কি বুঝলে এখান থেকে, এখান থেকে কি বুঝতে পারলে? যে ট্রু অ্যান্ড 1 ইজ কনসিডার দ্য সেম ভ্যালু, তার জন্য আমরা একসাথে তোমার 1 কে আর 2 কে রাখতে পারবো না। ওকে, আমি আইদার 1 রাখবো
কিংবা আমি ট্রু রাখবো, আমি কিন্তু 1 আর 2 কে কিন্তু আমি একসাথে আমি রাখতে পারবো না, এটা কিন্তু সেট আমাকে অ্যালাউ করবে না। ওকে, এটা আমার কিন্তু সেট আমাকে অ্যালাউ করে না। আমরা কোনো সেটের লেন্থ বের করতে পারি, তার জন্য আমরা তো আগে তো সেই আমরা অনেকবার সেই ফাংশন ব্যবহার করে কাজ করেছি, দ্যাট ইজ আ লেন ফাংশন। লেন ফাংশন দিয়ে আমরা কোনো সেটের আমরা লেন্থ বের করতে পারি। আমি লেন ফাংশন ব্যবহার করলাম, দিয়ে আমি লেন অফ S1 করেছি, আমি এখন S1 সেটের তোমার লেন্থ বের করছি, দেখো 7। আমার দেখো তোমার 7টা আইটেম আছে আমার সেটটার মধ্যে, আমাকে দেখাচ্ছে 7। ওকে, তো আমরা লেন্থ তো বের করতে পারছি, আমরা আগেও বের করেছিলাম, লিস্টের লেন্থ বের করেছিলাম, টাপেলের লেন্থ বের করেছিলাম, সব রকম ভাবে আমরা কিন্তু লেন্থটাকে আমরা বের করেছি। এবার আমি চাইবো যে আমার 3টে ডিফারেন্ট টাইপের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সেট তৈরি করব। ধরো না আমার একটা সেট অফ স্ট্রিং আছে, আমি যার মধ্যে তোমার শুধুমাত্র স্ট্রিং গুলোকে রাখবো। দেখো অনলি তোমার দেখো স্ট্রিং গুলো আছে S1 এর মধ্যে। আমি ধরো একটা সেট তৈরি করবো, ধরো S2 এর মধ্যে ধরে নাও আমার হয়তো তোমার সমস্ত নাম্বার গুলো থাকবে। ধরে নাও হয়তো আমি এখানে ডবল করতে, আমি এখানে কার্লি ব্রেসেস দিয়ে স্টার্ট করি, আমি ধরো হয়তো 1 কে রাখছি, 5 কে রাখছি, বা 7 কে রাখছি, বা ধরে নাও হয়তো 9 কে রাখছি, আর ধরে নাও তোমার 3 কে রাখছি। ওকে, 9,3। তো আমার সেট অফ ইন্টিজার্স বলতে পারি আমরা S2 টাকে। আবার দেখো S3 ইকুয়ালস টু, আমি তোমার ধরো লিখলাম হয়তো তোমার কিছু বুলিয়ান ভ্যালুকে দিয়ে তোমার ধরো আমি রাখবো, কিছু বুলিয়ান ভ্যালুকে আমরা স্টোর করবো এই সেটটার মধ্যে। ঠিক আছে, তো তখন আমরা কি করব না, তখন দেখো আমি লিখছি এখানে S3 ইকুয়ালস টু কার্লি ব্রেসেসের মধ্যে ধরো আমরা রাখছি ট্রু, আবার ধরো কমা দিয়ে তোমার রাখলাম হয়তো ফলস, আবার ধরো তোমার কমা দিয়ে তোমার রাখছি হয়তো তোমার ফলস, দিয়ে আমি এখন এই 3টে সেটকে আমরা ডিসপ্লে করব। প্রিন্ট S1 তো আছেই, S1 আমি লেন্থটাকে সরিয়ে দিই, আমি তো লেন্থ বের করতে চাইছি না, আমি জাস্ট S1 টাকে ডিসপ্লে করব। একই রকম ভাবে আমরা S2 কে ডিসপ্লে করব, S3 কে ডিসপ্লে করব। ওকে, আমার S1 ডিসপ্লে হয়েছে, এবার আমি S2 কে ডিসপ্লে করব, এবার আমি তারপরের লাইনে আমি S3 কে ডিসপ্লে করব। 3টে সেটকে আমি সেপারেটলি ডিসপ্লে করার চেষ্টা করছি। ওকে, S2 সরি এটা S3 হবে, এটা S3 করি, তার উপরটা হচ্ছে S2, তার উপরটা হচ্ছে S1। আমি এই 3টে সেটকে আমি এবার ডিসপ্লে করছি। দেখো লাস্ট আমি দুবার ফলস লিখেছিলাম, আসেনি, কেন আসেনি? লাস্টে দেখো আমি তোমার বুলিয়ান যে সেটটা ছিল তার মধ্যে দেখো দুবার ফলস লিখেছিলাম, কেন আসেনি, একবার কেন এসছে? ডুপ্লিকেট ডুপ্লিকেট তো হবে না তো। হবে না। ওকে, ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করবে না, কিন্তু আমরা সেপারেটলি কিন্তু ডিফারেন্ট টাইপের নাম্বারের জন্য আমরা সেপারেট সেপারেট সেট তৈরি করতে পারছি। আবার আমার একটা সেটের মধ্যেও কিন্তু আমার দেখো ডিফারেন্ট টাইপের তোমার কিন্তু যেটাকে আমরা স্টোর করে রাখতে পারি, আমার ইন্টিজার, আমার ফ্লোট, ক্যারেক্টার বা স্ট্রিং আমি কিন্তু রাখতে পারছি। ঠিক আছে, তো আমি চাইলে কোনো সেটের টাইপ দেখতে পারি, যেমন করে আমার টাইপ ফাংশন ব্যবহার করেছি আগের ক্ষেত্রে, লিস্ট বা টাপেলের ক্ষেত্রে। টাইপ অফ S1, আমি টাইপ অফ S1 করলে আমাকে দেখাবে ক্লাস সেট দেখাবে, টাইপ অফ S1টা আমাকে দেখাবে টাইপ সেট দেখাবে, দেখো দেখাচ্ছে আমাকে এখানে ক্লাস, দেখো দেখাচ্ছে আমাকে সেট। ওকে, সেটা আমার একটা সেট। ঠিক আছে, এবার আমরা সেট তো আমরা বেসিক কিছু তার কাজ দেখলাম, কিছু অপারেশনস দেখলাম আমরা সেটের, বা কিভাবে সেট তৈরি করতে হয়। আমি এখন সেটের প্রতিটা আইটেমকে আমরা কিভাবে অ্যাক্সেস করব, যেটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছি যে সেট আইটেমগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করব। ঠিক আছে, তো আমি এখানে সেটের তোমার আইটেমগুলোকে তোমার অ্যাক্সেস করার জন্য আমি এখানে একটা লুপের কনসেপ্ট দেখাবো, ফর লুপের। যদিও আমরা ফর লুপটা এখনো পড়িনি, তা আমি একটা লুপের কনসেপ্ট আমি এখানে দেখাবো। ঠিক আছে, ওই সেটে তোমার প্রতিটা আইটেম কিন্তু অ্যাক্সেস করার জন্য। একটা মিউট নেই, ওকে। এবার দেখো আমি একটা অপারেশনস দেখাই, যে সেট আইটেমগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করব। ধরো আমার S1 অ্যাপেল, বানানা, চেরি আছে, আমি তো কোনো ইন্ডেক্সিং দিয়ে তো আমি অ্যাক্সেস করতে পারবো না আমার সেটের আইটেমগুলোকে। কেন পারবো না? কারণ যেহেতু এটা হচ্ছে আমাদের আনঅর্ডার্ড বা আনইন্ডেক্সড। ঠিক আছে, তুমি ধরে নাও তুমি একটা সেটকে অ্যাক্সেস করার জন্য তুমি ধরো হয়তো লিখছো S3 অফ 0। ওকে, S3 অফ 0, তো এবার তুমি ধরো এটাকে রান করাচ্ছ। S3 অফ 0 কে তুমি সরি S3 না, আমার এখানে S1, আমার সেটটা তোমার S1 আছে, S1 অফ 0, আমি 0 ইন্ডেক্সে কোন আইটেমটা আছে আমি তোমার ডিসপ্লে করছি। দেখো আমার কি দেখাচ্ছে, যে সেট অবজেক্ট ইজ নট সাবস্ক্রিপ্টেবল, আমি কোনো সাবস্ক্রিপ্ট ইউজ করতে পারি না। ওই যে পাশে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি দেখো 0 লিখেছি, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট।
এটা কিন্তু আমরা অ্যারেতেও ইউজ করি, অ্যারে সাবস্ক্রিপ্ট বলা হয় বা অ্যারে ইন্ডেক্স বলা হয়। যেহেতু আমাদের লিস্টের আইটেমগুলো, আমাদের সেটের আইটেমগুলো তোমার আনইন্ডেক্স বা আনঅর্ডার্ড বলে আমি কিন্তু কোনো সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে পারবো না। তাহলে আমি কেমন করে এই লিস্টের আইটেমগুলোকে আমরা অ্যাক্সেস করব? আমার তো আর অন্য কোনো অপশন নেই। ধরো আমি তোমার অ্যাপেল দেখাবো, তারপর নেক্সট লাইনে ধরো দেখাবো ব্যানানা, তার নেক্সট লাইনে দেখাবো ধরো হয়তো চেরি। তো তার জন্য আমাকে যেটা কনসেপ্টটা ইউজ করতে হয় সেটা হচ্ছে বাই ইউজিং দ্য লুপ। আমরা লুপ ব্যবহার করে কিন্তু আমরা এটাকে ইউজ করব, মানে আমরা তোমাকে এটাকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রতিটা আইটেমকে। তার জন্য আমাদের লুপটা আমি এখন যদি শিখিনি আমরা, তা আমি এখানে দেখাচ্ছি জাস্ট যে ফর, আমি একটা ভেরিয়েবল নিলাম হয়তো হ্যালো আই। স্যার। হ্যাঁ, স্যার বলছি এটা যদি ওই এসনটা মানে ওর মধ্যে যদি নিউমেরিক ভ্যালু গুলো থাকতো তাহলে কি ওটা স্যার হতো? কোনোভাবেই হবে না। তুমি লিস্টের মধ্যে তুমি যে কোনো আইটেম নাও না কেন, তোমার লিস্ট তোমার যেহেতু আনইন্ডেক্স বলে তুমি কিন্তু কোনো ইন্ডেক্সের থ্রু দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে? তোমার নিউমেরিক থাক বা তোমার ফ্লোট থাক, তোমার স্ট্রিং থাক, ক্যারেক্টার থাক, বুলিয়ান থাক, কোনোভাবেই তুমি পারবে না। তার জন্যই আমাকে লুপটা ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে? তো আমি এখন একটা লুপ ঠিক আছে লিখছি স্যার। আই বলে। আমার লুপ ভেরিয়েবলটা তোমার নাম হচ্ছে আই। আমি তোমার দেখো লিখছি আই ইন, আমার সেটের নাম কি? S1, আই ইন S1। আর অ্যাজ পার দ্য সিনট্যাক্স অফ ফর লুপ আমাকে একটা কোলন দিতে হয়। ইফের পরেও কোলন লাগে, ফরের পরেও কোলন দিতে হয়, আমাদের এটা পাইথনের সিনট্যাক্স। যে আইটা হচ্ছে একটা ভেরিয়েবল, আইটা যতক্ষণ পর্যন্ত S1 এর মধ্যে আছে তার জন্য আমি এখন দেখো ডিসপ্লে করছি প্রিন্ট আই। তাহলে আই যখন তোমার পয়েন্ট করছে অ্যাপেলকে তখন আমাকে অ্যাপেল দেখাবে, আই যখন পয়েন্ট করছে ব্যানানাকে তখন আমাকে ব্যানানা দেখাবে, আই যখন পয়েন্ট করছে চেরিকে তখন আমাকে চেরি দেখাবে। মানে আই ইন S1 মানে বোঝাচ্ছে যে আমার S1 এর মধ্যে যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমকে আমার আই কিন্তু আবার করে পয়েন্ট করবে, আর সেই পার্টিকুলার আইটাকে আমরা সেই মুভমেন্টে আমরা দেখাবো, কারণ লুপ যেহেতু। আমি তখন লিখেছি প্রিন্ট অফ আই। ঠিক আছে? এবার দেখো আমি দেখো প্রতিটা কিন্তু আইটেমকে আমি দেখো অ্যাক্সেস করতে পারবো এই ফর লুপের হেল্প নিয়ে। দেখো আমাকে দেখাবে, দেখাচ্ছে ব্যানানা, অ্যাপেল, চেরি, তারা পাচ্ছি অ্যাক্সেস করতে। আমরা কেন ইন্ডেক্সিং দিয়ে অ্যাক্সেস করতে পারছিলাম না আমাদের সেটের মধ্যে প্রত্যেকটা আইটেমকে? আর আমরা এখন সেটাকে কিন্তু সেই কাজটা আমরা অ্যাচিভ করছি কার হেল্প নিয়ে? না, ফর লুপের হেল্প নিয়ে। তো এইভাবে কিন্তু আমার ফর লুপ কাজ করে পাইথনে। যদি আমরা ফর লুপের কনসেপ্টে আমরা আসবো পরে, এরপরে আমরা ফর লুপের কনসেপ্টে আসবো নেক্সট দিন হয়তো। ওকে, তা আমরা কিন্তু লিস্ট আইটেমকেও আমরা অ্যাক্সেস করতে পারছি বাই ইউজিং আ ফর লুপ। তুমি হয়তো ভাববে যে এই আইটার পরিবর্তে তুমি এখানে অন্য কোনো ভেরিয়েবল দিতে তাও কিন্তু কাজ করতো। ফর এক্স ইন S1 তুমি এখানে প্রিন্ট করো এক্সটাকে, একই ব্যাপার। ওকে, একই ব্যাপার। দেখো তুমি রান করো কোডটাকে, দেখাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু লুপ ভেরিয়েবল, তুমি যা কিছু ভেরিয়েবল কিন্তু এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। আবার ধরে নাও আমি চেক করতে চাইছি যে আমার এই সেটটার মধ্যে কোনো একটা পার্টিকুলার প্রেজেন্ট আছে কিনা। আমি ধরে নাও হয়তো তোমার চেক করছি যে ব্যানানাটা আমার এই লিস্টের মধ্যে, আমার এই সেটটার মধ্যে আছে কিনা। তখন আমি কি লিখবো? আমি তখন দেখো এখানে জাস্ট এখানে দেখো প্রিন্ট করবো, প্রিন্ট আমার কাকে তোমার সার্চ করতে চাইছি, আমরা ব্যানানাকে আমরা তোমার সার্চ করবো বা আমি চেক করবো যে আমার এই ব্যানানাটা তোমার লিস্টের মধ্যে আছে কিনা। দেখো আমি প্রিন্ট করলাম, যে আমি তখন লিখছি এখানে যে ব্যানানাটা তোমার একটা স্ট্রিং। তাহলে আমি এখানে লিখছি ব্যানানা। ওকে, ব্যানানা লিখলাম, স্ট্রিংটা লিখলাম ব্যানানা। আর তারপরে তোমার কেমন করে চেক করতে পারি? না, ইন হচ্ছে একটা কিওয়ার্ড, যে ব্যানানা ইন S1। যদি ব্যানানাটা তোমার S1 এর মধ্যে থাকে তাহলে আমাকে একটা বুলিয়ান ভ্যালুকে রিটার্ন করবে, দ্যাট ইজ আ ট্রু। আর যদি তোমার না থাকে তাহলে কিন্তু আমাকে ফলস রিটার্ন করবে। তো ব্যানানাটা আমার আছে S1 এর মধ্যে, তো আমাকে কি দেখাবে? প্রিন্ট ব্যানানা ইন S1, আমাকে কিন্তু দেখাবে ট্রু। দেখো দেখাচ্ছে ট্রু, যেটা আমার আছে এর মধ্যে। আমি ধরো তোমার চাইছি, ধরো না হয়তো ব্যানানা না লিখে হয়তো লিখছি বি, হ্যাঁ, বা ধরো না হয়তো লিখছি হয়তো বাবল। ওকে, সাপোজ ধরো বাবল লিখলাম, যে বাবল ইন S1, বাবলটা আমার S1 এর মধ্যে আছে কিনা। বাবলটা আমার S1 এর মধ্যে নেই, আমাকে দেখাচ্ছে ফলস, আমাকে দেখাচ্ছে ফলস। ওকে, সো আমরা লিস্টের কোনো আইটেমকে আমরা চেঞ্জ করতে পারি না। আমি একবার যদি তোমার সেটটা তৈরি করে নিই, আমি কিন্তু কোনোভাবেই আমি ওই সেটের কিন্তু কোনো আইটেমকে আমরা চেঞ্জ করতে পারবো না। ইউ ক্যানট চেঞ্জ ইটস আইটেম। কিন্তু তুমি চাইলে নতুন কোনো আইটেমকে তুমি অ্যাড করতে পারো, কিন্তু কোনো আইটেমকে তুমি চেঞ্জ করতে পারবে না সেটার মধ্যে। তাহলে আমরা কি করে নতুন কোনো আইটেমকে আমরা অ্যাড করব? তো অ্যাড করার জন্য যে ফাংশনসটা বা যে মেথডটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অ্যাড মেথড। তার নাম হচ্ছে অ্যাড মেথড। ঠিক আছে? তো আমরা অ্যাড মেথড দেবো, কিভাবে কাজ করে অ্যাড মেথড। আমার ধরুন একটা লিস্ট তোমার তৈরি করা আছে, সাপোজ তোমার লিস্টটার নাম হচ্ছে, সরি লিস্ট বলছি, সরি আমি বারবার লিস্ট বলে ফেলছি। দিস সেট, তোমার সেটা তোমার নাম হচ্ছে দিস সেট ইকুয়ালস টু, তার মধ্যে তুমি ধরে নাও হয়তো তোমার এখানে আছে অ্যাপেল,
তোমার ধরে নাও হয়তো আছে ব্যানানা, আবার তোমার ধরে নাও হয়তো আছে চেরি। আমার তিনটে অলরেডি আইটেম আমার সেটটার মধ্যে আছে। ওকে, আমি একটা কোনো আইটেমকে, নতুন একটা কোনো আইটেমকে আমি এখানে অ্যাড করব। আমি এটা কোনো আইটেমকে আমি এখানে অ্যাড করব। ঠিক আছে, এতক্ষণ আমার কে জয়েন করতে আসছে? চলো, তো এখন আমরা কি করব? এখন আমরা নতুন কোনো একটা আইটেমকে এখানে অ্যাড করব। তো আমি এখন যখন লিখছি gset ডট অ্যাড, আমি যে আইটেমটাকে তোমাদের হয়তো অ্যাড করবো তার নাম হয়তো লিখলাম হয়তো অরেঞ্জ। ওকে, অরেঞ্জ। দেন ব্র্যাকেটটা শেষ করলাম। আমি এখন প্রিন্ট করছি প্রিন্ট দিস সেট, প্রিন্ট দিস সেট। ওকে, তাহলে আমাকে দিস সেট যদি আমরা প্রিন্ট করি আবার ফার্দার অ্যাড করার পর আমাকে দেখাবে অ্যাপেল, ব্যানানা, চেরি, আমাকে দেখাবে অরেঞ্জ তার পাশে। তাহলে আমরা অ্যাড করতে পারছি নতুন কোনো আইটেমকে, আমরা এর সাথে আমরা অ্যাড করতে পারছি। আবার অ্যাডটা আমরা এরকম ভাবেও করতে পারি, অ্যাড দিয়ে তো করতেই পারি আমরা। দেখো আরেকটা আমি কিন্তু মেথড পড়ে এসেছিলাম যার নাম ছিল আপডেট। সবার নিশ্চয়ই মনে আছে আপডেট মেথডের কথা। তো আপডেট মেথড দিয়ে আমি একটা সেট থেকে কোনো আইটেমকে বা মাল্টিপল আইটেমকে আমরা আর একটা সেটের মধ্যে কিন্তু আমরা আপডেট করতে পারি বা অ্যাড করতে পারি। মানে আমি একটা সেট আছে, তার সাথে আমি আর একটা সেটকে আমরা অ্যাড করতে পারি। কিরকম ভাবে? না আমি সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ধরে নাও না আমার কাছে ধরে নাও তোমার একটা সেট আছে S1, আর আমি আর একটা সেটকে ধরো তোমার ডিসপ্লে নিয়েছি, ধরো নাও S2 ইকুয়ালস টু, তার মধ্যে ধরে নাও হয়তো আমার আছে 1, 2, 3, 4। ওকে, দিয়ে আমি এখন চাইছি যে এই সেটটাকে মানে সেট S2টাকে S1 এর সাথে তোমার অ্যাড করতে। তার জন্য আমরা লিখছি এখানে যে S1 ডট আপডেট। আপডেটটা হচ্ছে একটা মেথড যার থ্রু দিয়ে আমরা নতুন কোনো সেটকে আমি এক্সিস্টিং কোনো সেটের উপরে আমরা অ্যাড করতে পারি। আপডেট লিখলাম, আপডেট লেখার পর তোমার কি লিখবো? আমি যাকে অ্যাড করতে চাইছি S2, আমি S2 নামটা এখানে স্পেসিফাই করলাম। দেন আমি এখন ডিসপ্লে করছি S1টাকে। তাহলে S1 এর মধ্যে কিন্তু আমার S2 সেটটা কিন্তু আপডেট হয়ে গেছে। আমি এখন দেখো ডিসপ্লে করছি S1। এখন দেখো আমাদের আউটপুট কি দেখায়, দেখো কি দেখায় আউটপুটটা 1 2 3 ব্যানানা 4 অ্যাপেল চেরি। কারণ এতে কোনো অর্ডারিং নেই, তোমাকে যেমন তেমন করে তোমাকে দেখাবে। কিন্তু তুমি দেখো যে তোমার এই সেটটার মধ্যে তোমার 1 2 3 4 আছে কিনা, বা তোমার অ্যাপেল, ব্যানানা, চেরি আছে কিনা, কি অর্ডারে আছে তোমার কিন্তু দেখার কোনো দরকার নেই, কারণ এ কিন্তু কোনো অর্ডার ফলো করে না সেট। ওকে, তো আমরা কিন্তু আপডেট করতে পারছি বা নতুন কোনো সেটকে আমরা আরেকটা সেটের মধ্যে আমরা অ্যাড করতে পারছি। ওকে, এটা হচ্ছে আমাদের আপডেটের একটা কনসেপ্ট। তো এইভাবে আমরা কোনো সেট আইটেমকে আমরা অ্যাড করতে পারি। আমি এবার চলে আসবো যে কোনো সেট আইটেমকে আমরা কিভাবে রিমুভ করব। কোনো সেট আইটেমকে আমরা কিভাবে রিমুভ করব। তো রিমুভ করতে তো আমরা রিমুভ ফাংশন, আমরা রিমুভ মেথড পড়েছি বা ডিসকার্ড মেথড। তো রিমুভ মেথড বা ডিসকার্ড মেথড দিয়ে আমরা কোনো সেট আইটেমকে আমরা রিমুভ করতে পারি কোনো একটা পার্টিকুলার সেট থেকে। তো আমি এখন রিমুভ বা ডিসকার্ড কিভাবে কাজ করে সেটা আমি একটু দেখাবো। সাপোজ ধরুন আমার সেট আছে তোমার অ্যাপেল, ব্যানানা, চেরি। আমি এখন এই সেট থেকে আমি একটা কোনো আইটেমকে ধরো রিমুভ করবো। ধরো আমি তোমাকে কি লিখছি S1 ডট রিমুভ, S1 ডট রিমুভ। আমি কোন আইটেমটাকে রিমুভ করব সেই আইটেমটা আমাকে এখানে স্পেসিফাই করতে হবে। আমি তোমাদের এখানে লিখলাম হয়তো ব্যানানা। আমি তোমার ব্যানানাটাকে আমি তোমার এক্সিস্টিং সেট থেকে তোমার রিমুভ করতে চাইছি, যে আমি এখন S1টাকে ডিসপ্লে করেছি। সো আমার S1 যখন আমি ফার্দার যখন ডিসপ্লে করেছি, আমি তখন আমার রিমুভ করার আগে ধরুন একবার ডিসপ্লে করেছি। সাপোজ আমি প্রিন্ট ফাংশন ব্যবহার করে প্রিন্ট S1 করেছি রিমুভ করার আগে, আর রিমুভ করার পরে আমি একবার ইয়ে করেছি, ডিসপ্লে করেছি। দেখো আমার প্রিভিয়াসলি তোমার ব্যানানা থাকবে, আর সেকেন্ড টাইম আমার দেখো ব্যানানা থাকবে না। সো আমরা রিমুভ মেথড দিয়ে কোনো সেট আইটেমকে আমরা রিমুভ করতে পারছি। এছাড়াও আমরা ডিসকার্ড মেথডেও কিন্তু এই কাজটা আমরা করতে পারি। সাপোজ ধরুন S1 ডট রিমুভ না লিখে আমি তোমার ধরুন লিখলাম হয়তো S1 ডট ডিসকার্ড, S1 ডট ডিসকার্ড করে আমরা কিন্তু রিমুভ করতে পারি। দেখো আমি এখন রান করছি, দেখো কোডটাকে, দেখো সেম ফাংশন। তো রিমুভ ডিসকার্ড কিন্তু তোমার একই রকম ভাবে আমরা আমাদের কাজ করে। ওকে, এবার যদি আমাকে বলে যে রিমুভ আর ডিসকার্ডের মধ্যে কি ডিফারেন্স, তখন কি বলবো? দুটোই তো আমাদের রিমুভ করতে আমাকে হেল্প করছে। ধরে নাও তুমি S1 ডট ডিসকার্ড যখন তুমি লিখেছো, তুমি হয়তো এখানে তোমাদের এমন করে একটা আইটেমের নাম লিখলে যেটা হয়তো আমার ওই সেটের মধ্যে নেই। ধরো লিখলে হয়তো অরেঞ্জ, সাপোজ ধরে নিলাম হয়তো অরেঞ্জ, যে S1 ডট ডিসকার্ড অরেঞ্জ। দেখো অরেঞ্জ কিন্তু তোমার কিন্তু সেটার মধ্যে নেই। দিয়ে এখন তুমি প্রিন্ট S1 করেছো একবার সেটাকে তৈরি করার পর, আর একবার তুমি ডিসকার্ড করার পর তুমি দেখো ওটাকে আবার ডিসপ্লে করেছো। তোমার এরকম রান করো,
আছে? তখন দেখো তোমার কিন্তু অরেঞ্জ তো নেই, তাই তোমার আগের S1 আর এখনকার S1 দেখো সেম, তোমার কিন্তু কোনো এরার কিন্তু শো করলো না। কিন্তু যদি তুমি ডিসকার্ড মেথড ব্যবহার না করে যদি তুমি এখানে ব্যবহার করতে রিমুভ মেথড দিয়ে তুমি রিমুভ করতে, হয়তো তোমার অরেঞ্জটা নেই, তুমি তো রিমুভ দিয়ে তাকে রিমুভ করেছো, এবার তুমি তখন রান করো, কি দেখাচ্ছে আমাদের ওটা এরার শো করছে, দেখেছো? তাহলে কি বলতে পারি যে রিমুভ দিয়ে যদি আমরা কোনো আইটেমকে রিমুভ করি সেট থেকে, তাহলে যদি আইটেমটা না থাকে তাহলে কিন্তু আমাকে একটা এরার মেসেজ শো করে। কিন্তু যদি কোনো আইটেমকে আমরা রিমুভ করতে চাই ডিসকার্ড মেথড দিয়ে, যদি আইটেমটা না থাকে তাহলে কিন্তু আমাকে কোনো এরার মেসেজ শো করে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, যে সেটকে তোমার রিমুভ মেথড দিয়ে রিমুভ করা আর তোমার ডিসকার্ড দিয়ে রিমুভ করার মধ্যে কি ডিফারেন্স, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আর আমরা এছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা টোটাল আইটেমগুলোকে আমার যতগুলো আইটেম আছে ধরো না সেটার মধ্যে অ্যাপেল, ব্যানানা বা চেরি, এই তিনটে আইটেমকে ধরো না হয়তো আমি একসাথে তোমার ধরো না রিমুভ করবো, তাহলে আমার সেটটা এক্সিস্ট করবে কিন্তু তার মধ্যে কোনো আইটেম থাকবে না, আমি পুরো আইটেমগুলোকে এখান থেকে তোমার ডিলিট করে দেবো, অ্যাপেল, ব্যানানা, চেরি তিনটেকেই। তো তার জন্য আমরা তোমার ব্যবহার করব যে মেথডটা, তার নাম হচ্ছে পপ মেথড, এরকম তো আগেও পড়ে এসেছি আমরা পপ মেথড। আমি এখন কি করছি না, এখানে তোমার একটা ভেরিয়েবল নিলাম এক্স বলে, এক্স ইকুয়ালস টু আমি লিখছি আমার সেটটা কি নাম আছে এস ওয়ান ডট পপ। ওকে, এস ওয়ান ডট পপ লিখলাম, দিয়ে আমি এখন প্রিন্ট করেছি S1, আমি এখন প্রিন্ট করেছি তোমার এক্সটাকে, আমি তখন এক্স এর মধ্যে তোমারটাকে নিয়ে নিয়েছি পপ করার পর, আমি এখন দেখো প্রিন্ট করছি এক্স, দেখো রান করো, তাই তো আমার দেখো এখানে তোমার অ্যাপেল, ব্যানানা দেখো তোমার কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখো অনলি তোমার চেরি পড়ে আছে, অনলি তোমার চেরি পড়ে আছে। তো কেন এরকম হলো, কেন এরকম এরকম আসলো কেন? স্যার পপ তো ডিলিশনের ক্ষেত্রেই তো কাজে লাগে। কাজে লাগে, কিন্তু দেখো আমার তো এখানে তোমার একটাই পড়ে আছে, তোমার দেখো চেরিটা পড়ে আছে, আমার তো অ্যাপেল, ব্যানানাটা তো ইয়ে হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, তো সবগুলো কেন হলো না? তাই না? আমার প্রশ্নটা বুঝতে পারলে? ধরুন আমার তোমার এখানে তোমার ধরো অ্যাপেল আর ব্যানানা আছে, then আমি তোমার ধরুন এখন তোমার এখানে অ্যাপ্লাই করছি S1 ডট পপ। ওকে, এক্স ইজ ইকুয়াল টু S1 ডট পপ দিয়ে আমি প্রিন্ট এক্স করেছি, দেখো এবার কি দেখাচ্ছে আমাকে, দেখো অ্যাপেল দেখাচ্ছে, তোমার দেখো একটা ডিলিট হয়ে গেল। তুমি ধরো আবার তুমি ধরো রান করছো, দেখো এখন দেখো তোমার ব্যানানা আছে, তুমি দেখো আবার রান করো, দেখো তোমার অ্যাপেল আছে। তাহলে আমার তোমার তার মানে কি বুঝলে কি ফাংশনসটা, আমার পপের কি ফাংশনসটা? তো এটা কি তাহলে কি যে কোনো একটা এলিমেন্ট রাখবে, বাকিগুলো হ্যাঁ, ডিলিট করবে? এবার ধরো নাও আমি তোমার ধরো এখানে প্রিন্ট করেছি, আমি ধরো S1টাকেও প্রিন্ট করেছি একসাথে, S1টাকে ধরো না প্রিন্ট করেছি, আমি এক্সটাকে পপ করার পর প্রিন্ট করছি এক্সটাকে, আর আমি ধরো না প্রিভিয়াস তারপর তোমার ধরো S1টাকে প্রিন্ট করতে, আমি তোমার তাহলে জানতে পারবো যে আমার অ্যাকচুয়ালি S1 এর মধ্যে আর কি আছে পড়ে। দেখো এবার রান করছি, দেখো ফার্স্টে দেখো আমার একটা করে আইটেম দেখো রিমুভ হলো, অ্যাপেলটা দেখো ফার্স্টে রিমুভ হয়ে গেছে, তাহলে এখন তোমার S1 এর মধ্যে কে পড়ে আছে, দেখো ব্যানানা পড়ে আছে। তো আমার কাছে দেখো কি দেখাচ্ছে, আমি যখন প্রিন্ট করেছি S1টাকে, আমার এই সেটটাকে আমার তখন দেখাচ্ছে ব্যানানা। ওকে, তাহলে আমার একটা করে আইটেমই কিন্তু এখান থেকে আমরা পপ করতে পারছি, মানে ও কিন্তু র্যান্ডম আইটেম চুজ করে, পপ মেথড ও র্যান্ডমলি কোনো আইটেমকে চুজ করে, তারপরে সেই আইটেমটাকে কিন্তু ও ডিলিট করে দেয়। তুমি কিন্তু এরকম নয় যে আমি অ্যাপেলটাকে ডিলিট করতে পারবো বা আমি ব্যানানাটাকে ডিলিট করতে পারবো, আমি ভাবছি হয়তো তোমার অ্যাপেলটা ডিলিট হবে, কিন্তু তোমার ধরো তোমার হয়তো ইয়ে করলে হয়তো ব্যানানাটাকে ডিলিট করে দিলে, ও কিন্তু তোমার র্যান্ডমলি চুজ করে যে কোন আইটেমটা পপ মেথড ডিলিট করবে। এটা কিন্তু কোনো ফিক্স কিছু নেই যে অ্যাপেলটাই হবে বা ব্যানানাটাই হবে, তা কিন্তু কোনো ফিক্স কিছু নেই, ও কিন্তু যে কোনো একটা আইটেমকে কিন্তু ও তোমার পপ করতে পারে এট এ টাইম। তো এটা হচ্ছে পপ মেথড। আবার হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমি পুরো সেটটাকে তোমার ধরে নাও হয়তো আমি ইয়ে করে মানে কিছুই আমার কোনো আইটেমই থাকবে না সেটটার মধ্যে, তো তার জন্য আমরা কি ফাংশন ব্যবহার করি আমাকে বলো দেখি, তার জন্য কি ফাংশন ব্যবহার করি আমরা? ক্লিয়ার ফাংশন। বলো। ক্লিয়ার ফাংশন। ক্লিয়ার ফাংশন। ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার ফাংশন, ভেরি গুড, ক্লিয়ার ফাংশন। তো S1 ডট ক্লিয়ার, আমি এখন ধরো ডিসপ্লে করেছি এক্সটাকে ডিসপ্লে করেছি, S1টাকে ধরো ডিসপ্লে করেছি, দেখো রান করছি, দেখো আমি যখন এক্সটাকে যখন দেখো ডিসপ্লে করেছি তখন দেখো আমাকে দেখাচ্ছে নান, মানে কোনো এলিমেন্ট আমার নেই। আর যখন তো আমি দেখো ডিসপ্লে করেছি প্রিন্ট S1টাকে, তখন তো আমাকে দেখাচ্ছে দেখো একটা দেখো প্লেন সেট, দেখো ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট দিয়ে আমাকে দেখাচ্ছে যে এর মধ্যে কিছু নেই।
ওকে, তো আমরা পুরো আইটেমগুলোকে আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারছি। আবার আমরা পুরো সেটটাকে, তার মধ্যে আমার কিন্তু সেটটা কিন্তু এক্সিস্ট করছে, কিন্তু তার মধ্যে কোনো আইটেম নেই। তাহলে এখন যদি আমরা পুরো সেটটাকে যদি আমরা কমপ্লিটলি ডিলিট করতে চাই, তো তখন তার জন্য আমরা কি ব্যবহার করব? কোন কিওয়ার্ড দিয়ে কাজটা করা যায়? কোন কিওয়ার্ড দিয়ে কাজটা করা যায় বলো? আমরা কিন্তু ইউজ করেছি আগে। সেই কিওয়ার্ডটা কি নাম? যে কিওয়ার্ডটা দিয়ে আমরা পুরো সেটটাকে ডিলিট করতে পারি? স্যার ডেল। ডেল কিওয়ার্ড, এক্স্যাক্টলি। ডেল S1 দিয়ে আমি এখন ডেল S1 এর পর আমি এখন প্রিন্ট করতে ট্রাই করছি, প্রিন্ট S1। আমি S1টাকে তোমার কি আছে আমি দেখবো S1 এর মধ্যে ডিলিট করার পর আমাকে অবশ্যই অবভিয়াসলি একটা এরর মেসেজ আমাকে শো করবে। দেখো আমি এখন রান করছি, তাই তো, যে নেম S1 ইজ নট ডিফাইন্ড। আমার তো এটা ডিলিট হয়ে গেছে আমার S1টা, তারপরে আমি তোমার ট্রাই করছি S1টাকে ডিসপ্লে করছি, তোমার S1 বলে আর কিছু নেই সেখানে, কারণ S1টা কিন্তু পুরো সেটটাই কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের আরেকটা অপারেশনস আমরা দেখলাম যে কিভাবে আমরা সেট আইটেমগুলোকে আমরা রিমুভ করতে পারি। ওকে, এবার চলে আসবো আমরা যে সেটকে আমরা দুটো সেটকে আমরা কিভাবে জয়েন করব। ওকে, কিভাবে আমরা জয়েন করব দুটো সেটকে। তো জয়েন করার জন্য অলরেডি তো আমরা একটা মেথড পড়ে এসেছি, তার নাম কি? যে একটা সেটকে আমরা ইনসার্ট করেছিলাম আর একটা সেটের মধ্যে, তার নাম কি ছিল? মেথডটা কি নাম ছিল? আমরা একটু আগেই পড়লাম, একটু আগেই পড়লাম। বলো কি নাম ছিল মেথডটা? অ্যাড ফাংশন। হ্যাঁ, না, অ্যাড নিয়েছিলাম। কোনো আইটেমকে অ্যাড করতে গেলে আমরা অ্যাড ফাংশন ব্যবহার করেছি। আমি কোনো একটা টোটাল সেটটাকে আমি আর একটা সেটের মধ্যে আমি তোমার কি করে আমি অ্যাড করেছি, ওটাও ওয়ান কাইন্ড অফ অ্যাড, কিন্তু তার জন্য আমি কি ফাংশন ব্যবহার করেছি? আপডেট। আপডেট, আপডেট ফাংশন। ওকে, আপডেট ফাংশন। সো আমরা এখন দুটো সেটকে জয়েন করার জন্য আপডেট তো আমাদের আছেই, আপডেট আমাদের আছে। আপডেট ছাড়াও আমরা আরেকটা ফাংশনস দিয়ে এই কাজটা করতে পারি, বা একটা ফাংশন বলবো না, মেথড বলবো। সেই মেথডে তোমার নাম হচ্ছে ইউনিয়ন মেথড। ঠিক আছে, ইউনিয়ন মেথড। দেখো আমার একটা সেট রয়েছে, ধরে নাও হয়তো সেট S1 আছে অ্যাপেল ব্যানানা। আমি ধরুন একটা সেট নিচ্ছি S2, S2 ইকুয়ালস টু তোমার নিলাম হয়তো ধরে নাও 1,2,3, 1,2,3, দুটো সেট আমার S1 S2। আমি এখন S1 এর সাথে আমি S2টাকে আমরা কি করব? ইউনিয়ন করব। তো আমি ইউনিয়ন করে তোমার রাখবো আর একটা সেটের মধ্যে নাম দিলাম S3। আমি লিখছি S3 ইকুয়ালস টু S1 ডট ইউনিয়ন, S1 ডট ইউনিয়ন। আমি কার সাথে ইউনিয়ন করছি না? সেট 2 এর সাথে, S2 এর সাথে আমি ইউনিয়ন করছি। ওকে, তাহলে S3 ইকুয়ালস টু S1 ডট ইউনিয়ন S2 দিয়ে আমি এখন ডিসপ্লে করেছি প্রিন্ট S3। আমি ইউনিয়ন করার পর আমি S3টাকে এখন ডিসপ্লে করেছি। দেখো দেখাচ্ছে আমাকে, দেখো ইউনিয়ন হয়ে গেছে। তো এই কাজটা আমরা আপডেট দিয়েও করতে পেরেছি, আগে আমরা আপডেট দিয়েও করেছি এই কাজটাকে, কোনো আমাদের ডিফারেন্স হয়নি। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আপডেট আর হচ্ছে ইউনিয়ন, মানে দুটো সেটকে আমরা কিভাবে জয়েন করছি তার জন্য আমরা ইউনিয়ন বা আপডেট আমরা ব্যবহার করতে পারি। তো ডিফারেন্ট টাইপের আমরা সেট মেথড আমরা পড়লাম, ডিফারেন্ট টাইপের আমরা সেট মেথড আমরা পড়েছি। আমরা সেটের প্রতিটা আইটেমকে আমরা অ্যাক্সেস করার জন্য আমরা তো ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি না ইন্ডেক্স দিয়ে, তার জন্য আমরা লুপ ব্যবহার করে অ্যাক্সেস করেছি, তাকে বলা হয় লুপ সেট। ওকে, বা আমরা লুপ ব্যবহার করে আমরা সেটের প্রতিটা আইটেমকে আমরা অ্যাক্সেস করতে পেরেছি। আমরা সেখানে ফর লুপ ব্যবহার করেছিলাম, ফর লুপ দিয়ে আমরা সেটের প্রতিটা আইটেমকে আমরা অ্যাক্সেস করতে পেরেছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের তোমার সেটা কিন্তু ওভারঅল কনসেপ্ট, আর কিছু নেই। আমি তো ডিফারেন্ট তোমার সেট মেথড তো আমরা পড়েই নিয়েছি, অ্যাড, ক্লিয়ার, তারপর তোমার ডিসকার্ড, তাই না? আমরা তোমার দেখো ইউনিয়ন পড়েছি। ইউনিয়ন যেমন আছে সেরকম তোমার আর একটা কনসেপ্ট আছে তোমার, তার নাম হচ্ছে ইন্টারসেকশন। আমি তোমার ইন্টারসেকশনটাকে দেখানোর জন্য আমি এখানে সেট ওয়ানটাকে আমি কনসিডার করি 1,1,6,7। ওকে, আমি এখন S1 আর S2 এর মধ্যে ধরুন আমরা ইন্টারসেকশন করব। তো ইন্টারসেকশন মানে আমরা সবাই জানি, তাই না? ইন্টারসেকশনে কি আসে, কি আসবে আমাদের এখানে অ্যান্সারটা কি আসবে? আমি এখন ধরো S3 ইকুয়ালস টু S1 ডট ইন্টারসেকশন S2 করেছি, আমার এখন প্রিন্ট করেছি S3টাকে, কি আসবে বলো দেখি ইন্টারসেকশন করলে? বলো, দুটো সেটকে আমি ইন্টারসেকশন করেছি, কি আসবে? স্যার যেগুলো কমন সেগুলো। বেশ, যেগুলো কমন সেগুলো আসবে। দেখো তো যেগুলো কমন সেগুলো আসছে। দেখো S1 সেটা দেখো, S1 আর S2 মধ্যে কমন কোনটা? দেখো 1, দেখো 1 আসছে, দ্যাট ইজ কল্ড ইন্টারসেকশন। তোমরা নিশ্চয়ই এটা পড়োনি, আমি সেই সেট থিওরি একটা ভিডিও দিয়েছিলাম, শেয়ার করেছিলাম, কেউ পড়োনি অ্যালগরিদমে? সেটা কেউ দেখোনি? হুম, হ্যাঁ স্যার দেখেছি।
তাহলে ইন্টারসেকশন বলতে পারছো না যে হোয়াট ইজ ইন্টারসেকশন? ওকে, তো আমরা পপ মেথড পড়েছি, আমরা রিমুভ মেথড পড়লাম, আমরা ইউনিয়ন পড়লাম, আপডেট পড়েছি আমরা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের সেট মেথডস, ডিফারেন্ট টাইপের সেট মেথড আমরা সবকিছু এখানে ডিসকাস করলাম ওয়ান বাই ওয়ান। তো এই হচ্ছে কনসেপ্ট অফ দ্য সেট, পাইথন সেট। ওকে, তো আমরা এই পোর্শনটা কভার আপ করতে পারলাম। আমরা নেক্সট দিন আমরা শুরু করব ডিসিশন কন্ট্রোল অ্যান্ড ব্রাঞ্চিং। আর অবশ্য আমাদের পাইথনের এখনো অপারেটর বাকি আছে, তো আমি ট্রাই করব, আমি পাইথনের যেহেতু আমার সি এর অপারেটর আমরা পড়ছি, তো পাইথন অপারেটরের জন্য আমি একটা ভিডিও শেয়ার করব, তোমরা সবাই একটু দেখে রাখবে পাইথন অপারেটর। আমি ওটাকে আর পড়াবো না লাইভে, আমি এর পরদিন তোমার শুরু করব ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট, মানে আমরা ইফ এল ইফ পড়বো, আর তার সঙ্গে আমরা লুপটাকে স্টার্ট করব নেক্সট দিন, ঠিক আছে? আর পাইথন যে স্যার ওই অপারেটর, হ্যাঁ অ্যাডটা একটু দেখাবেন আরেকবার, অ্যাড যেটা বলছিলেন s1 ডট অ্যাড করেছিলাম। অ্যাড সেট আইটেম, কোনো আইটেমকে আমরা কিভাবে অ্যাড করছি, হ্যাঁ হ্যাঁ স্যার। এই দেখো S1 S2 তোমার দুটো সেট আছে ধরে নাও, আমি তোমার দুটো সেট আমার দরকার নেই এখানে, আমি ধরো এখানে একটা সেটই রাখি, S1ই রাখি। আমি ধরো এখন তোমার চাইছি যে এই S1 এর সাথে একটা কোনো আইটেমকে আমরা অ্যাড করব, তা ধরো কি লিখছি S1 ডট অ্যাড, আমি যে আইটেমটাকে তোমার অ্যাড করতে চাইবো আমি ধরো তার নাম দিলাম হয়তো 8, দিয়ে আমি এখন প্রিন্ট S1 করছি। ওকে, প্রিন্ট S1 করছি, তাহলে আমার এক্সিস্টিং S1 এর সাথে এখন 8টা অ্যাড হয়ে যাবে, যে আমাকে দেখো দেখাচ্ছে 18167, ওকে স্যার। ঠিক আছে? ওকে আর আমরা কোনো সেটকে যখন অ্যাড করেছিলাম তখন আমরা ব্যবহার করেছিলাম আপডেট মেথড, হ্যাঁ আমি তো আবার বললাম আপডেট মেথড, আমরা বললাম ইউনিয়ন বা আপডেট কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। তো পাইথন অপারেটরস আমি প্রোভাইড করব, তো সবাই একটু পাইথন অপারেটরসটা ভালো করে দেখবে। আর আমি নেক্সট দিন পাইথনের ইফেলস দিয়ে স্টার্ট করব, পাইথনের ইফেলস, তারপরে পাইথনের হোয়াইল লুপ, পাইথনের ফর লুপ, সেই দিয়ে আমরা নেক্সট দিন আমরা পড়বো, ঠিক আছে? আমাদের পাইথন অ্যারে আছে, অবশ্যই এখনো পাইথন অ্যারে আছে আমাদের ইউনিট 1 থেকে, পাইথন অ্যারেটাও পড়তে হবে। আর অপারেটরসটা আমরা পড়বো, তাহলে আমাদের ইউনিট 1টা কভার আপ হয়ে যাবে। আর এটা আমরা নেক্সট ইউনিটে গিয়ে আমরা পড়বো পাইথন অ্যারে, কিন্তু আমরা সিতে আমরা এখন অ্যারে পড়িনি, তো সিতে অ্যারে পড়ার পর আমরা তারপর কিন্তু পাইথন অ্যারে পড়তে পারবো। আমি একটা লাস্ট যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে, এটা কোনো কনসেপ্ট নয় অ্যাকচুয়ালি, আমি ধরে নাও এখানে এই প্রিন্টটাকে, প্রিন্ট S1 আছে, ধরো আমি এখানে তোমার এক ধরনের স্পেস দিয়ে দিলাম, যদি তুমি রান করে আমার কোডটা রান করবে? তোমার কোডটা কিন্তু তুমি কিছু চেঞ্জ করিনি কিছু, জাস্ট আমি তোমার প্রিন্টের আগে একটা স্পেস দিয়েছি, আমার কোডটা কি রান করবে না করবে না? স্যার রান করবে না। স্যার করবে না। স্যার করবে। করবে না, করবে, তো কেন করবে না? স্যার করবে না স্যার, কারণ এটা হচ্ছে পাইথন কেস সেনসিটিভ একটা না, ল্যাঙ্গুয়েজ। আমি তো কোনো কেসে তো আমি কিছু করিনি, আমি কি কোনো কোনো স্মলকে আমি ক্যাপস করেছি নাকি, বা কোনো ক্যাপসকে আমরা স্মল করেছি নাকি? তো কেস সেন্সিটিভ তো নয়, আমি তো কোনো কেসকে তো চেঞ্জই করিনি, কেস নিতে আমি কি স্যার করি? ওখানে বলো বলো, ওখানে ইন্ডেন্টেশনের জন্য স্যার। এক্স্যাক্টলি, দ্যাট ইজ কল ইন্ডেন্টেশন, দ্যাট ইজ কল ইন্ডেন্টেশন। আমার দেখো কোডটা দেখো রান করবে না, দেখবে কি দেখাচ্ছে? আনএক্সপেক্টেড ইন্ডেন্ট, ইন্ডেন্ট মানে তোমার হচ্ছে সেম লেভেলে থাকতে হবে আমাকে প্রতিটা লাইনকে, দেখো কারণ দেখো আমার দেখো S1 যে লেভেলে আছে, দেখো তারপরে দেখো লাইনটা দেখো সেম লেভেলে আছে, তারপরে দেখো তোমার কিন্তু সেম লেভেলে আছে। এই ইন্ডেন্টেশন ফলো করা হয় কেন না, যেহেতু পাইথনে আমরা কোনো ব্র্যাকেট ব্যবহার করি না, কোনো কার্লি ব্র্যাকেট ব্যবহার করি না, মানে আমাকে বোঝাতে হয় যে কার আন্ডারে কে আছে, তার জন্য আমাদের কিন্তু ইন্ডেন্টেশন ফলো করতে হয়। তুমি ভালো করে খেয়াল করে দেখবে যে আমি একটা ফর লুপ যখন লিখেছিলাম, তখন ফর লুপের পর আমি যখন এই এন্টার প্রেস করেছিলাম, তখন দেখবে তোমার প্রিন্টটা কিন্তু একটু ট্যাব দিয়ে তারপর তোমার কিন্তু আমাকে দেখাচ্ছিল প্রিন্টটা, তাহলে তার মানে কিন্তু বোঝায় যে ওই ফরের আন্ডারে আমার প্রিন্টটা আছে, ওই ফরের আন্ডারে আমাদের প্রিন্টটা আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে, এটাকে বলা হয় ইন্ডেন্টেশন। তো পাইথন কিন্তু এটাকে খুব ভালোভাবে ফলো করে। আমি যদি পুরো কোড যদি আমি ঠিক লিখি, যদি একটা স্পেস যদি আমার একটু বেশি হয়ে যায় না, তাহলে কিন্তু পাইথন কিন্তু সেটাকে রান করবে না। ওকে, দ্যাট ইজ কল্ড ইন্ডেন্টেশন এরর। আমরা আসবো এই কনসেপ্টটা, আমরা যখন লুপ পড়বো তখন ইন্ডেন্টেশন অ্যাকচুয়ালি কেন দরকার লাগে তখন আমরা বুঝতে পারবো, যে আমাকে পার্টিকুলার লুপের মধ্যে যখন আমাকে কোনো স্টেটমেন্ট লিখতে হয়, তখন কিন্তু আমাকে কিন্তু অবশ্যই তার ইন্ডেন্টেশন করেই আমাকে লিখতে হবে। তো সিতে আমরা ফলো করি না ইন্ডেন্টেশন, কিন্তু সি যদি তোমাকে মানে চেক করে না ইন্ডেন্টেশন, কোনো এরাকে শো করে না বা চেকও করে না, তো তাও উচিত হচ্ছে
যে সিতে যখন কোনো কোড লিখি ধরে নাও হয়তো কোনো কোড লিখছি হয়তো আমরা সিতে, তুমি হয়তো কোনো অনলাইন কম্পাইলার ব্যবহার করছো বা কোনো অফলাইন কম্পাইলার ব্যবহার করছো, তুমি দেখবে খেয়াল করে দেখবে যখন তুমি ইফের আন্ডার ধরে ইফ লিখছো হয়তো কোনো একটা কোনো কন্ডিশন এ গ্রেটার দেন বি লিখেছো ইফের মধ্যে, তুমি ধরো ব্র্যাকেট স্টার্ট করে তুমি যখন এন্টার প্রেস করবে না তখন কিন্তু তোমার দেখো নেক্সট যে তোমার লেখাটা কিন্তু দেখো একটু গ্যাপ দিয়ে তারপরে এখানে দেখাবে, তাই না? এটা কিন্তু সবাই খেয়াল করেছো না করনি? তাও তোমার এখানে ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেল, তুমি যখন অর এলসটা স্টার্ট করলে একই লেভেলে দেখো কিন্তু এলসটা দেখো কিন্তু সেম লেভেলে আছে, দ্যাট ইজ দ্য সেম ইনডেন্ট। এবার তুমি যখন এলস শুরু করলে তুমি যখন এন্টার প্রেস করো তখন কিন্তু তুমি যখন লিখবে প্রিন্টটা তখন কিন্তু দেখো তোমার এই নেক্সট লাইনে তার একটু গ্যাপ দিয়ে তোমাকে দেখাবে প্রিন্ট টেপটা। হ্যাঁ, তুমি চাইলে তুমি স্পেসটাকে সরিয়ে নিয়ে এসে তুমি এখানে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। ও কিছু চেক করে না, কিন্তু ফলো করার চেষ্টা করে। যদি কেউ ফলো করতে চায় সে ফলো করতে পারে সিতে ইনডেন্টেশন, আর যদি কেউ চায় যে আমি ফলো করবো না সে না করতেই পারে। এই জন্য কিন্তু সি এর কম্পাইলার কিন্তু কোনোভাবে আমাকে কোনো এরার শো করে না। ওকে, এটাকে বলা হয় ইনডেন্টেশন। খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কনসেপ্ট পাইথনের ইনডেন্টেশন। হ্যাঁ, আমরা পরে এটাকে আমরা ডিটেলস আরো দেখবো আমরা ইনডেন্টেশনের কনসেপ্টটা। তো লুপটা আমরা শুরু করবো। লুপ মানে লুপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। লুপটা আমাদেরকে জানতে হবে। আমি তোমাকে একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাই লুপের লাস্ট কনসেপ্ট। ধরে নাও আমি চাইছি যে ধরে নাও আমার একটা স্ট্রিং আছে, ধরে নাও ব্যানানা, একটা স্ট্রিং ধরে নাও আছে ব্যানানা। আমি চাইছি যে এই স্ট্রিং এর মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে আমি প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি তোমার লাইন বাই লাইন ডিসপ্লে করবো। ধরো এখন ডিসপ্লে করবো DANAN, তোমার ডিসপ্লে করবো, আমার আউটপুটটা তোমার এরকম ভাবে হবে। তো আমাকে এই স্ট্রিংটার মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমাকে অ্যাক্সেস করতে হবে, আর সেই কাজটা করতে আমাকে ইউজ করতে হবে লুপ। তখন কি লিখবো না, ফর এক্স ইন ব্যানানা। ওকে, এক্স ইন, আমি তোমার এক্সটাকে বললাম তুমি ব্যানানাকে পয়েন্ট করো, ও কিন্তু ব্যানানাকে পয়েন্ট করা শুরু করলো কোথায়, এক্স কিন্তু ফার্স্ট তোমার পয়েন্ট করবে বিটাকে, আমি তার আন্ডারে তোমার তখন লিখছি প্রিন্ট এক্স। সিম্পল, এটুকু জাস্ট। আমাকে দেখাবে বি, তারপরে আমাকে দেখাবে এ, তারপরে এন, তারপরে আবার এ, তারপরে আবার এন, তারপরে আবার এ। দেখো ধরো আমাকে আমার তো এখানে সেট তো দেওয়াই আছে, আমি তোমার সেট দিয়ে করছি না, আমি তোমার জাস্ট লিখছি এখানে, আমি তো একবারে লিখবো, আমি সবকিছু এখানে তো ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, তুমি দেখবে যে এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখবে তুমি ফর লুপের মধ্যে যখন তুমি এন্টার মারবে না তখন তোমার দেখবে ইনডেন্টেশন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তোমার নেক্সট লাইনে একটু গ্যাপ দিয়ে চলে আসবে। দেখো আমি তখন লিখছি ফর এক্স ইন ব্যানানা, যেহেতু ব্যানানা তোমার স্ট্রিং বলে আমি এখানে ডবল কোট ইউজ করলাম ব্যানানা। আমাকে ফর লুপ লেখার পর একটা কোলন দিতে হয়, হ্যাঁ এটা কিন্তু সিনট্যাক্স ফর লুপে, ঠিক আছে ব্যানানা। আমি এবার দেখো এন্টার প্রেস করছি, দেখো কোথায় আসলো, দেখো ইয়েটা আমার নেক্সট দেখো কোথায় ব্লিঙ্ক করছে, দেখো একটা ট্যাব দিয়ে, একটা গ্যাপ দিয়ে, তাই না? আমি দেখো এবার তোমার লিখছি প্রিন্ট, তার মানে এই প্রিন্টটা হচ্ছে আমার এই ফর লুপের আন্ডারে আছে এই প্রিন্টটা। হ্যাঁ, দেখো প্রিন্ট লিখছি, তোমার এখানে কি লিখবো, জাস্ট এক্স, প্রিন্ট এক্স। দেখো রান করছি কোডটাকে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ফর লুপ। আমরা আসবো পরে, আমরা ফর লুপ দিয়ে আরো অনেক কিছু দেখবো, আমরা ফর লুপের মানে অনেক প্রোগ্রাম পড়বো। আমরা কিন্তু অ্যাজ সাচ কতটা কনসেপ্ট পড়েছি, আমরা কিন্তু আবার ডিটেল কিছু প্রোগ্রামিং পড়বো পাইথনে। হ্যাঁ, সেটা কিন্তু আমরা লুপ থেকে স্টার্ট করবো, সেই প্রোগ্রামিং এর কনসেপ্ট গুলো। ঠিক আছে, বুঝতে পারলে বেসিক কনসেপ্টটা ফর লুপের? বুঝতে পেরেছো বেসিক কনসেপ্টটা ফর লুপের? তো আমরা এখানে ব্রেক, কন্টিনিউ হ্যাঁ সবই স্যার। কিন্তু আমাদের পাইথনে আছে। হ্যাঁ, হোয়াইল লুপের কনসেপ্ট আছে। হ্যাঁ, ব্রেক, কন্টিনিউ পড়বো আমরা। ইফ, আমাদের এখানে এলস ইফ বলে না, এটাকে এল ইফ বলে, আমরা ইফ এল ইফ বা নেস্টেড ইফ এলস আমরা পড়বো। আর তোমরা হয়তো আমি তোমাদের বললাম যে ফর লুপ দিয়ে তোমাকে 0 থেকে 5 পর্যন্ত তোমাকে ডিসপ্লে করতে হবে, 0 to 5 তোমাকে ডিসপ্লে করতে হবে। ওকে, তুমি একটা ফর লুপ দিয়ে একটা তোমাকে প্রোগ্রাম লিখতে বলেছি, যেখানে যে প্রোগ্রাম তোমাকে 0 থেকে তোমাকে 5 পর্যন্ত তোমাকে ডিসপ্লে করবে, মানে তোমাকে 0 1 2 3 4 5 তোমাকে ডিসপ্লে করবে। ওকে, 0 1 2 3 4 5। তার জন্য আমাদের ফর লুপটা কিরকম হবে না, ফর এক্স ইন, আমাকে একটা রেঞ্জ ফাংশন ব্যবহার করতে হয়, আমরা আসবো পরে ফর লুপে, রেঞ্জ অফ 6। ওকে, রেঞ্জ অফ 6 কোলন দিয়ে আমি এখানে প্রিন্ট করবো জাস্ট এক্সটাকে, প্রিন্ট এক্স। তো আমার কিন্তু রেঞ্জ যে তোমার কিন্তু যে 6 লিখেছে এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ 6, তাহলে আমার কিন্তু এক্স তোমার স্টার্ট হবে কিন্তু 0 থেকে আপ টু 5 পর্যন্ত, মানে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু আমার সি এর ফর লুপটা এরকম যদি হয় যে এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স লেস দেন 6,
এক্স প্লাস প্লাস, তার মধ্যে যদি আমি প্রিন্ট করি এক্স এর ভ্যালুকে, সেটা যা মিন করে আমার কিন্তু এটাকে তাই মিন করে, এটা আমার তাই মিন করে। ওকে, দেখো আমরা এটাকে রান করে দেখাই। আমরা নেক্সট আমরা আসবো ফর লুপের কনসেপ্টে, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট ফর লুপ, পাইথনের ফর লুপ। ফর এক্স ইন রেঞ্জ অফ 6, রেঞ্জ তোমার বিভিন্ন রকম তার সিনট্যাক্স আছে, রেঞ্জে তোমার বিভিন্ন রকম ভ্যারিয়েশন আছে, আমি সেটা এখানে বলছি না রেঞ্জের ভ্যারিয়েশনস গুলো, তো সেটা আমরা ফর লুপ পড়তে গিয়ে আমরা রেঞ্জের ভ্যারিয়েশন গুলো আমরা বলবো। 6 দিয়ে ধরে নাও আমি এখানে এক্সটাকে প্রিন্ট করেছি, দেখো সরি স্যার ওখানে কোলন হবে। সেমিকোলন হয়ে গেছে, সেমিকোলন ওজন হবে ওখানে। ওখানে কোলন হবে, এখানে আমার সেমিকোলন হয়ে গেছে। ওকে চলো, দেখাচ্ছে 0 to 5। ওকে, তো আমরা ডিফারেন্ট সিনট্যাক্স আমরা দেখবো, আমাদের রেঞ্জের ডিফারেন্ট সিনট্যাক্স আছে, সো সেই সিনট্যাক্স গুলো আমরা দেখতে পাবো, আমরা সেগুলোকে আমরা জানতেও পারবো, সেগুলোকে আমরা দেখতেও পারবো। ওকে, আর যদি তুমি বলো যে স্যার আমি 2 থেকে 6 মধ্যে 2 থেকে 6 মধ্যে আমি সমস্ত ভ্যালুগুলোকে আমি দেখবো, তখন আমার রেঞ্জটা কিরকম হবে, তখন তুমি এখানে জাস্ট তুমি লিখে দেবে 2,6, 2,6, তাহলে 2 থেকে 6 মধ্যে তোমাকে কিন্তু নাম্বারগুলো তোমাকে দেখাবে, কিন্তু তোমাকে 6 দেখাবে না, এক্সক্লুডেড 6, মানে 6 আগে পর্যন্ত, মানে 5 পর্যন্ত। দেখো রান করছি, দেখো 2, 3, 4, 5, তাহলে আমি তোমার করতে পারি এরকম ভাবে আমরা যে 1 থেকে 100 মধ্যে 1 থেকে 100 মধ্যে সমস্ত নাম্বারগুলোকে দেখাতে, মানে 1 থেকে লেস দেন 100, বা তুমি যদি ভাবো যে 1 থেকে 100 মধ্যে সমস্ত নাম্বারগুলো তুমি দেখাবে, তখন তুমি কি লিখবে, রেঞ্জ অফ 1,101, তাই না? তুমি দেখো প্রিন্ট করছো এক্সটাকে, দেখো তোমাকে দেখো 1 থেকে 100 মধ্যে সমস্ত নাম্বারগুলো তোমাকে দেখাবে, দেখো লাস্ট দেখো 100 আছে, আমি তোমার আরো উপরে তুলি, তোমার আমাকে 1 থেকে আমার শুরু হবে 1 থেকে 101 পর্যন্ত। তাহলে রেঞ্জের মধ্যে যখন আমরা একটা ভ্যালুকে পাস করবো, তার মানে কিন্তু তখন কিন্তু সে শুরু করবে, আমার কিন্তু স্টার্ট হবে কিন্তু তোমার 0 থেকে। আর যদি আমরা তোমার স্টার্টিং ইন্ডেক্স যদি বলে দিই যে 1 থেকে স্টার্ট হবে আপ টু 101 পর্যন্ত, তার মানে কিন্তু 100 পর্যন্ত তোমাকে দেখাবে, 1 to 100। সো এইভাবে আমরা ফর লুপকে নিয়ে আমরা কাজ করবো নেক্সট ক্লাস থেকে। ঠিক আছে, বোঝা গেছে সবার? তাহলে আজকে আমরা এখানে শেষ করব, সবাই বুঝতে পারলে আজকে যা পড়ালাম, আমরা আজকে যে ডিসকাশন করলাম? হ্যাঁ স্যার, হুম, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, কোনো কোশ্চেন আজকের থেকে, আজকের টপিক থেকে কোনো কোশ্চেন? আজকের টপিক থেকে কোনো কোশ্চেন? তোমাদের কোন সাবজেক্টটা সব থেকে ভালো লাগছে, বেশি ইন্টারেস্টিং লাগছে, কোন সাবজেক্টটা 5টার মধ্যে? সি আর পাইথন।